আপনারা দুজন কি দাঁড়াবেন? আমরা গত ক্লাসের হোমওয়ার্ক করতে গিয়ে বা গত ক্লাসের টপিক বাসায় প্র্যাকটিস করতে গিয়ে কোনো প্রকার কোনো প্রবলেম ফেস করছি? বলেন। স্যার ব্যাকগ্রাউন্ডের কালার কিভাবে নিব? তখন আমি শেপ তৈরি করে যখন ব্যাকগ্রাউন্ডের কালার নিয়ে যাবো তখন শেপ নিয়ে যায়। ক্লাস নাম্বার 8। ব্যাকগ্রাউন্ডের কালার চলে যায়, শেপ চলে যায় স্যার ব্যাকগ্রাউন্ডের কালার। এটাকে ওই মেক উইথ টপ অবজেক্ট দিয়ে সব ডিজাইন স্যার ব্যাকগ্রাউন্ডের কালার নিতে গেলে শেপ চলে যায় বাট ব্যাকগ্রাউন্ডের কালার থাকে। ব্যাকগ্রাউন্ডে কালার নিতে গেলে শেপ চলে যায়, জি স্যার। ব্যাকগ্রাউন্ড থাকে। সাপোজ আমরা এখান থেকে এই কাজগুলো করছি, ঠিক আছে? এখন আপনি চাচ্ছেন যে এটার নিচে একটা শেপ দিবেন, কালার দিবেন, তাই তো? কালার দিতে গেলে শেপ এটা চলে যায়। জি স্যার। মানে হার্ডবোর্ডের মাঝে যখন আমি কালার দিই তখন হার্ডবোর্ডের কালার থাকে বাট শেপটা চলে যায়। তাইলে স্যার এখন যখন আমি শেপটা নিয়ে বসাই তখন চলে যায়। শেপটা বাহিরে থাকে, জি স্যার। বাহিরে থাকে, এটা নিয়ে যখন বসান চলে যায়। না স্যার শেপ তো বাইরে থাকে বাট আমি যখন হার্ডবোর্ডে এরকম কালার বসাই তখন শেপ চলে যায়। এই শেপ বাহিরে থাকে, জি স্যার। আর্টবোর্ডের মধ্যে যখন কালারটা বসান, কালারটা বলতে এটা নিয়ে যখন বসান, জি স্যার তারপরে যখন আমি শেপটা আনি তখন শেপটা নাই। এইভাবে শেপটা যখন নিয়ে আসেন শেপটা নাই। চলে যায়। ডকুমেন্ট চেঞ্জ করে দেখছেন? সব ডকুমেন্টে একই অবস্থা। প্রত্যেক ডিজাইন আপনি রেকর্ডিং করে দিছেন? মেইন ফাইল দিছেন? দেন প্রবলেম ফেস করলে আপনাদেরকে আমি বিষয়টা অনেকবার বলছি। জি, রেকর্ডিং কালার দেওয়া, ব্যাকগ্রাউন্ডের কালার চেঞ্জ করা দেখাই নাই। আর্টবোর্ডের কালার চেঞ্জ করা যায় না তো? এই কালারটা নেওয়া দেখাই নাই। আচ্ছা, ব্যাকগ্রাউন্ডের ক্ষেত্রে আর্টবোর্ডের কালার চেঞ্জ হয় না কখনো, এটা মনে রাখবেন। ব্যাকগ্রাউন্ড দিতে গেলে ব্যাকগ্রাউন্ডের জন্য একটা শেপ লাগবে, শেপ তৈরি করে এটাকে পিছন থেকে পাঠিয়ে দিলেই হয়ে যাবে, সেন্ড টু ব্যাক। সিম্পল বিষয়। এইখানে যারা মূলত প্রথম দিকে ক্লাসগুলো করছেন, এই বিষয়টা আসলে এখানে শুরুর থেকেই মাথাতে আসার কথা যে আমি এখানে ব্যাকগ্রাউন্ডের কালার দিব, সেই ব্যাগটা নিয়ে পিছন থেকে পাঠিয়ে দিলেই হয়ে যাবে। যারা যারা মূলত বিষয়টার ক্ষেত্রে একটু কনফিউশনে ছিলেন, আশা করি এখন একটু কনফিউশনটা দূর হয়েছে যে আসলে ব্যাকগ্রাউন্ডের কালার দিতে গেলে কি করতে হবে। ঠিক আছে? তো আপনারা যারা যারা প্রবলেম ফেস করবেন, যেটা আমি বলতেছি, অবশ্য দুইটা কাজ করার চেষ্টা করবেন। একটা হচ্ছে রেকর্ডিং করে রাখবেন, স্ক্রিন রেকর্ডিং, মোবাইল দিয়ে রেকর্ডিং না। এখনো কিন্তু অনেকে আমাকে মোবাইল দিয়ে রেকর্ডিং পাঠান প্রবলেম হইলে। এটা আমি মূলত এখানে যদি সেকেন্ড টাইম দেন আমি দেখবো না ভিডিওটা,
স্ক্রিন রেকর্ডিং করে স্ক্রিন রেকর্ডার দিয়ে ওইটা পাঠাতে হবে। ফাস্ট টোন ক্যাপচার বা অবিয়াস স্টুডিও দিয়ে এটাকে রেকর্ড করতে হবে। ফাস্ট টোন ক্যাপচার না থাকলে আমাদের সাপোর্ট টিমের কাছ থেকে নিয়ে যাবেন। এটা করবেন যাতে আপনার প্রবলেমটা কি, ইস্যুটা কি, এটা ভালো করে বোঝা যায়। আর কিছু কিছু ইস্যু আছে যেটা আসলে এখানে রেকর্ডিং করলে আসলে তারপরও বোঝা যায় না, যার জন্য সমাধান হচ্ছে আপনি মূলত ফাইলটা মূলত দিয়ে দিবেন। আমরা তো ডিজাইন ইলাস্ট্রেটরে করি, ইলাস্ট্রেটরে ফাইল সেভ করি না, যাতে পরবর্তীতে ওইটা নিয়ে আবার কাজ করতে পারি, এডিটিং করতে পারি। তো মেসেঞ্জারে কিন্তু ওই ইলাস্ট্রেটরের ফাইল কিন্তু পাঠানো যায়। আপনি মেসেঞ্জারে এখানে এসে যদি কাউকে ইলাস্ট্রেটরের ফাইল পাঠাতে চান, জাস্ট সাপোজ ধরেন ওই 2535, এই যে আপনি এখান থেকে ফাইল যেখানে রাখছেন ওই জায়গায় যাবেন, যাওয়ার পর মেইন ফাইল যেটা আছে ওই মেইন ফাইলটা সিলেকশন করবেন, ওপেন, সেন্ড করেন। মেইন ফাইল চলে আসছে না? এইভাবে আসলে আমাদেরকে মেইন ফাইল পাঠাতে হবে যদি বেশি প্রবলেম হয়। তো আপনি একটা কাজ করবেন, বাসায় গিয়ে আগে রেকর্ডিং করে রেকর্ডিংটা পাঠাবেন। তারপর যদি না হয় সেক্ষেত্রে আমি অবশ্য ফাইলটা দিয়ে দিন, আমি ফাইলটা দেখবো, তখন আসলে বোঝা যাবে আসলে প্রবলেমটা কি। আর একটা সিম্পল একটা সমাধান দেই, যদি আপনাদের দেখা যায় যে বেশি প্রবলেম করতেছে, কাজ করার ক্ষেত্রে অসুবিধা হচ্ছে অনেক বেশি, তাইলে আমরা এখান থেকে এডিটের মধ্যে ক্লিক করব, প্রিফারেন্সেসে যাব, তারপর এইখান থেকে জেনারেল, ঠিক আছে? আমরা এইখান থেকে নিচের দিকে দুটো অপশন পাচ্ছি, রিসেট। আমি এখানে যদি রিসেটের মধ্যে ক্লিক করি, এইটা এবং এইটা, তাহলে আমার পুরো ইলাস্ট্রেটরটা রিসেট হয়ে যাবে, মানে একেবারে নতুনের মতো। কোনো যদি সেটআপে কোনো 19-20 হয়, কোনো প্রবলেম হয়, তাইলে ওই প্রবলেমটা আবার ফিক্স হয়ে যাবে। বুঝতে পারছেন? তখন আবার জিনিসটা নর্মালি যেরকম আমরা কাজ করি ওই রকমই কাজ করবে। তো ওই জিনিসটা মূলত করতে পারেন, ঠিক আছে? তারপর বলেন আর কোনো ধরনের প্রবলেম আছে কিনা? স্যার আমার গ্রেডিয়েন্টটা কাজ করছে না, মানে প্যানেলের গ্রেডিয়েন্ট দিলে যে অপশনগুলো দেখায় টুলে দেওয়ার পর ওই অপশনগুলো দেখায়। মানে গ্রেডিয়েন্ট টুল যখন আপনি এখানে ব্যবহার করতে চান অপশন দেখায় না? স্যার প্যানেল থেকে ক্লিক করলে যে অপশনগুলো দেখায় টুলে গেলে ওগুলোই দেখায়। প্যানেলের মধ্যে এই যে অপশনগুলো দেখাচ্ছে, টুলের মধ্যে গেলে স্যার টুলে যাওয়ার পর তো এরিয়া সিলেকশন করে গ্রেডিয়েন্ট মেক করা যায়, ওই অপশনগুলো দেখায়। এরিয়া সিলেকশন করে গ্রেডিয়েন্ট মেক করা যায়। আচ্ছা, মানে ওই যে আমরা এই লাইনের কথা বলতেছেন, এটা দেখায় না? তো আপনি এটা কি চেক করছিলেন যে আপনার এখানে ফিল উপরে নাকি স্ট্রোকটা উপরে? স্যার কয়েকবার চেক করছি, কোন জিনিসটা উপরে ছিল? স্যার দুটোই চেঞ্জ করে বারবার। স্ট্রোক উপরে থাকলে লাইনটা কখনো শো করবে না, ফিল উপরে রাখতে হবে। আপনার ক্ষেত্রে হয়তোবা এখানে ফিলটা উপরে ছিল না, স্ট্রোকটা উপরে ছিল। তো কাজ করার সময় অবশ্যই এখানে ফিলটা উপরে রাখবেন, আর আগে গ্রেডিয়েন্ট একটা অ্যাপ্লাই করে নেবেন। তারপর এখান থেকে এই যে এডিটিং করা যাচ্ছে, যেরকম এডিটিং করার কথা সব ধরনের অপশন কিন্তু আমাদেরকে দিবে। বুঝা গেছে? তারপর বলেন আর কোনো প্রবলেম কারো আছে কিনা? স্ক্রিন রেকর্ডিং করতে পারেন না কারা কারা? সবাই রেকর্ডিং করতে পারেন? তাইলে আপনারা পরবর্তী ক্লাস থেকে এই বিষয়টা মাথায় রাখেন, অবশ্য মেথডটা ফলো করার চেষ্টা করেন। শেপ নেওয়ার পর কি হয়? ওটা হচ্ছে আমাদের শেপ এবং লেখার ক্ষেত্রে মূলত যদি দেখা যায় যে অনেক পার্থক্য থাকে, শেপ দিলেন এত ছোট বা একটু বাঁকানো টাইপের, লেখা দিলেন অনেক বড়, সেক্ষেত্রে আসলে পুরো লেখাটাই নষ্ট হয়ে যাবে। আমরা গত ক্লাসে বোতল যে নিছি, বোতল নিয়ে যে কাজ করছি,
আমরা কেন এখানে মূলত এতগুলা ভাগ করে কাজ করছি? অবশ্য সুন্দর করার জন্য জিনিসটা। আমরা তো চাইলে এখানে একটা জিনিস দিয়ে মূলত এখানে পুরো বোতলের ভিতরে লেখা বসা দিতে পারতাম, যেটা করছিলাম। লেখাটা নষ্ট হয়ে গেছিল না? ওইটার জন্য আমাকে শেপটাকে এমন ভাবে তৈরি করতে হবে যাতে ওই জায়গার মধ্যে লেখা বসাইলে লেখা সুন্দর দেখাবে। ফিশের মধ্যখানের অংশটা কেন তৈরি করছি? আমরা তো চাইলে এই সম্পূর্ণ অংশ জুড়ে ফিশ লেখাটা দিতে পারতাম না? তো ফিশের মধ্যখানে অংশ কাটাকাটি করা হয়েছে, কারণ হচ্ছে যাতে ফিশের এই পার্টটা সুন্দর দেখায়। বুঝা গেছে? তো আমাদেরকে আসলে এখানে অনেক সময় ডিজাইনের সৌন্দর্যের জন্য শেপকে মূলত কাটাকাটি করে একটা পজিশনে নিয়ে আসতে হবে, একটা সাইজে নিয়ে আসতে হবে, যেটার ভিতরে লেখা বসাইলে আসলে লেখাটা নষ্ট হবে না। যেমন একটা উদাহরণ দেখাই। সাপোজ আপনি এখান থেকে একটা শেপ লিখে নিলেন, বানানা শেপ। ঠিক আছে, আমরা শেপ চাচ্ছি ব্ল্যাক এন্ড হোয়াইট। এই যে এখানে অনেকগুলো শেপ আছে না? আপনি যে কোনো একটা শেপ ডাউনলোড করেন, সাদা কালো। তারপরে এটা পেস্ট করেন, আর এটাকে আমরা এখান থেকে করে দিব হচ্ছে ইমেজ ট্রেস, এক্সপান্ড, তারপর হচ্ছে আনগ্রুপ। এই যে আমাদের শেপ রেডি হয়ে গেছে। আর আমি যদি এই শেপকে যদি এখানে এটার ভিতরে লেখা দিয়ে দেই, এই শেপের ভিতরে যদি লেখা দিয়ে দেই, তাহলে আমার এখানে ডিজাইনটা নষ্ট হয়ে যাবে, লেখাটা সুন্দর হবে না। এই যে আপনি এখান থেকে দিয়ে দিলেন, ঠিক আছে? আমাদের শর্ত হচ্ছে শেপটা উপরে থাকবে। তাইলে আমাকে এখান থেকে পিছনে পাঠিয়ে দিতে হবে লেখাটাকে। এই তো দুটাকে সিলেকশন করেন, কন্ট্রোল অল্টার সি। এই যে নষ্ট হয়ে গেছে না? ভালো দেখাচ্ছে না? তো এটাকে ভালো বানানোর জন্য, ভালো দেখানোর জন্য যেটা করতে হবে সেটা হচ্ছে এই শেপকে বিভিন্ন ভাগে ভাগ করতে হবে। সাপোজ ইরেজার ব্যবহার করেন, আমি ইরেজারের সাইজটা ছোট করে দিব। যেমন এইখান থেকে বি এ এই যে কয়েকটা ভাগ তৈরি করলাম। তারপর এইখান থেকে জিনিসটাকে সুন্দর বানানোর জন্য আমরা লেটার ওয়াইজ কাজ করতে পারি। কন্ট্রোল অল্টার সি। কন্ট্রোল অল্টার সি। যখন এইভাবে আপনি এই লেটারগুলোকে এক এক করে বসায় দিবেন, তখন দেখবেন যে আমাদের ডিজাইনটা আগের তুলনায় অনেক বেটার দেখাবে। একটা এন বাকি আছে। এটা সামনে নিয়ে আসতে হবে। সিলেকশন করে কন্ট্রোল অল্টার সি। এই যে শেপ আমরা দিছি এখানে বানানা, অবশ্য এটা আগের তুলনায় অনেক বেটার, কারণ আমাদের এখানে বানানার শেপটাও বোঝা যাচ্ছে
লেখাটাও এখানে কি হয় নাই, নষ্ট হয় নাই। তো আমাদেরকে একটু চিন্তা করে মূলত এখানে লেখাটা এমন ভাবে দিতে হবে যাতে আমার লেখাটা এখানে সুন্দর করে বোঝা যায়, বুঝতে পারছেন? শেপ দিয়ে আমি লেখা একটা ভিতরে বসা দিলাম, এই জিনিসটা কইরেন না, ঠিক আছে? এই শেপটা মানে শেপের ভিতর লেখাটা ফিট হবে কিনা এটা একটু ভালো করে যাচাই বাছাই করে, যদি দেখেন সুন্দর হয় নাই তাহলে একটু শেপটাকে মূলত এখানে একটু কাটাকাটি করে একটা ভালো একটা অংশ তৈরি করে রাখেন যেটার ভিতরে লেখা ফিট হবে, ঠিক আছে? এইভাবে আসলে কাজটা করবেন, তাহলে দেখবেন যে আপনার কাজটা অনেক ভালো হচ্ছে। বোঝা গেছে? আর কোনো প্রবলেম আছে? আমি যখন টাইপ করি জরে পেস্ট করি টাইপ করি তখন দেখা যায় তো ছোট আছে খালি চোখে দেখাই যায় লেখার সাইজ বড় করে দিবেন। ক্যারেক্টার প্যানেল আপনাদেরকে দেখানো হয়েছিল, তাহলে একটু সাইজ বড় করে দিবেন। 12 পিটি আছে এরপরে এত ছোট লাগে স্যার আমার ভাই 12 পিটি আপনি হয়তো 8 বিটের সাইজ অনেক বড় করে দিবেন। আটটা সাইজ ছোট স্যার না, 8 বিটের সাইজ বড় করে দিবেন। এরপরে স্যার বড় 8 বিটের ভিতরে বক্স তৈরি করে যদি লেখা দেন, এখন দেখেন আপনি 8 বিটটাকে অনেক বড় করে দিলেন, এটা ডকুমেন্ট নেওয়ার সময় সাপোজ এইভাবে বড় করে দিচ্ছেন আপনি, আর এখান থেকে টাইপ টুলে গিয়ে এই টেক্সট বক্স তৈরি করতেছেন। এটা টাইপ বক্স না জাস্ট একটা টাইপ করি স্যার একটু ছোট দেখা এই তো ক্লিক করলে এই যে এটাই তার ছোট দেখা এটা তো কত বিটি, 32 বিটি, এই 12 বিটি ছোট না? কেন ছোট? 8 বিট বড়, তো আপনাকে এটার সাইজ বড় করে দিতে হবে তখন। একবার তো স্যার ওই নাম্বার এগুলো কোন স্থায় আছে জাস্ট একটা জোটাই ইউজ করব ওইটাই করবেন যেটা দেখাইছে এখন। 8 বিটের সাইজ বড় হয়ে গেছে, লেখার সাইজ বড় করলেই হয়ে যাবে, ঠিক আছে? এতগুলা কাজ করছি নাকি? আচ্ছা ঠিক আছে। সবাই একটু খেয়াল করেন, একটা বিষয় মনে রাখবেন, আপনাদের হোমওয়ার্কের লিস্ট কিন্তু এখানে আমি তুলবো এবং খুব শীঘ্রই চেক করব প্রত্যেকের প্রোফাইল ওয়াইজ যে আসলে কে আসলে কয়টা করে হোমওয়ার্ক করে দিচ্ছেন। আপনার প্রোফাইলে গেলে আসলে প্রত্যেকটা ক্লাসের হোমওয়ার্কের হিস্ট্রি দেখা যাবে, যে বা যারা মূলত এখানে হোমওয়ার্কের মধ্যে পিছায় আছেন, আপনারা যারা যারা হোমওয়ার্ক করতেছেন, ঘাটতি পূরণ করতেছেন, এগুলো আসলে আপলোড করে দিবেন। ওই জিনিসটা মূলত আপলোড করলে তখন আপনার প্রোফাইলের মধ্যে দেখা যাবে, ঠিক আছে? ক্লাস ওয়াইজ আপলোড করবেন। ক্লাস নাম্বার 4 এর হোমওয়ার্ক করেন নাই, এখন করছেন ক্লাস নাম্বার 4 হোমওয়ার্ক, একসাথে সবগুলা দিয়েন না, ঠিক আছে? এখন আসেন আমরা আসলে এখানে লেখালেখির ক্ষেত্রে মূলত কয়েকটা বিষয়ে আমরা প্রথম দিকে একটু দেখার চেষ্টা করব, জানার চেষ্টা করব। আমরা গত ক্লাসে আসলে এখানে বিভিন্ন ধরনের টাইপোগ্রাফি তৈরি করার চেষ্টা করছি, টাইপোগ্রাফি তৈরি করার ক্ষেত্রে বিভিন্ন অপশন জানার চেষ্টা করছি। আজকের ক্লাসের মধ্যে আমরা আসলে এখানে একটা লেআউট তৈরি করব। কি তৈরি করব? লেআউট। লেআউট মানে হচ্ছে ডিজাইনের মধ্যে লেখা যেগুলো থাকে ওই লেখাগুলার এখানে মূলত সাইজ, কালার, লেখাগুলার গ্যাপ ওইগুলা মেনটেন করে মূলত এখানে একটা ডিজাইন তৈরি করা, ঠিক আছে? শুধু লেখা নিয়ে কাজ করা। তো আমরা দেখেন টেক্সট বক্স তৈরি করে মূলত এখানে মানে কাজ করার ক্ষেত্রে মূলত এখানে আমরা কয়েকটা ক্লাস, যেমন গত ক্লাসের আগের ক্লাসে দেখছি বিষয়টা। এইভাবে টেক্সট বক্স তৈরি করে ছেড়ে দিলে ভিতর দিকে কি চলে আসতেছে? লেখা চলে আসতেছে। এখন দেখেন আমি যদি কোনো একটা ম্যাগাজিন ডিজাইন করি বা কোনো একটা নিউজ পেপার ডিজাইন করি, আপনি দেখবেন যে নিউজ পেপার বা ম্যাগাজিনের মধ্যে এখানে মধ্যখানে কোনো একটা পিকচার থাকতে পারে, কোনো একটা শেপ থাকতে পারে, যে পিকচার বা শেপ আমাদের আসলে এখানে লেখার ভিতরে মূলত দেওয়া থাকে। মানে লেখাটা আসলে এখানে এমন ভাবে থাকে যে পিকচার বা শেপের উপরে আসে না, পিছনেও যায় না, চতুর্দিকে অ্যাডজাস্ট হয়ে যায়।
এই জিনিসটা যদি আমি এখানে করতে চাই তাহলে কিভাবে করতে পারি? যেমন এখানে আমি 2 লাইনে লেখা দিলাম, আমি ভিতরে এখানে মধ্যখানে একটা পিকচার বা একটা শেপ দিব। পিকচার এটা হতে পারে পিএনজি, এটা হতে পারে জেপিজি। আপনি এখান থেকে জিনিসটা নিয়ে আসলেন, যেমন ধরেন ফাইল, প্লেস, ডাউনলোড থেকে আমি এখান থেকে যে কোনো একটা জেপিজি বা পিএনজি পিকচার নিয়ে আসি। পিএনজি হইলে বেটার। এটা জেপিজি, মোটামুটি সবগুলোই জেপিজি, এই একটা আছে পিএনজি। ক্লিক করে প্লেস, এই যে এমবেড করে দেন। আমাদের এখানে একটা পিকচার চলে আসছে না? এখন দেখেন আমি যদি এই পিকচারটাকে এখানে এই লেখাগুলোর ভিতরে দিতে চাই, লেখাগুলোর ভিতরে বা আমার এখানে লেখাগুলা পিকচারের চতুর্দিকে চলে আসবে, তাহলে আমাকে এখানে টেক্সট র্যাপিং করতে হবে। কি করতে হবে? টেক্সট র্যাপিং। টেক্সট র্যাপিং করার শর্টকাট মানে এখানে শর্ত হচ্ছে আপনাকে পিকচারটা অবশ্যই লেখার সামনে রাখতে হবে। পিকচারটা লেখার সামনে রাখতে হবে। এটা পিকচারের ক্ষেত্রে প্রযোজ্য, শেপের ক্ষেত্রেও কিন্তু প্রযোজ্য। তো আপনি এইখান থেকে পিকচারটা সিলেকশন করে যাবেন হচ্ছে অবজেক্টে, যাওয়ার পর এখানে একটা অপশন দেখতে পারবেন হচ্ছে টেক্সট র্যাপ, দেখা যাচ্ছে? আপনি এই জায়গায় এসে মেক এর মধ্যে ক্লিক করবেন। কোথায় ক্লিক করবেন? মেক। তাহলে দেখতে পারবেন আমাদের পিকচারে বর্ডার যতটুকু আছে ওইটার মূলত এখানে চতুর্দিকে একটু গ্যাপ রেখে লেখা চলে আসবে। লেখা চলে আসতেছে না? এই যে আপনি যখন এখানে পিকচার মুভ করাবেন তখন লেখাও কিন্তু ওই পিকচারের সাথে কিন্তু অ্যাডজাস্ট হবে। এখন তো অ্যাডজাস্ট হচ্ছে, এখানে কিন্তু অ্যাডজাস্ট হচ্ছে। আর আপনি যদি এটার গ্যাপ বাড়াতে কমাতে চান আপনি আবার একটু অবজেক্টে যাবেন, যার পরে এখানে আপনি টেক্সট র্যাপে গিয়ে এখানে এই যে টেক্সট র্যাপ অপশন যেটা ক্লিক করবেন, এখান থেকে প্রিভিউটা অন করে দিয়ে যদি মানটা বাড়ান দেখতে পারবেন আমাদের এখানে কিন্তু গ্যাপ বাড়তেছে। গ্যাপ বাড়তেছে না? এই যে গ্যাপ বাড়তেছে। মান কমায় দিলে কিন্তু এখান থেকে আমাদের এই যে লেখাগুলোর ভিতরের গ্যাপ কমতেছে। তো আমরা চাইলে এইভাবে কিন্তু কাজটা করতে পারি। আবার একটা বিষয় মনে রাখবেন, সেটা হচ্ছে আপনি যদি এইভাবে জিনিসটা দেওয়ার পর কখনো পিকচারকে যদি পিছনে পাঠায় দেন, ভুলবশত হোক বা ইচ্ছা করে হোক পিছন দিকে যদি পাঠায় দেন, তখন দেখবেন যে আমাদের এই অপশনটা এখানে কাজ করতেছে না। বলতে পারছে এটা কিভাবে কাজ করতেছে, কারণ এটা আমাদের ওই লেখার সামনেই আছে। আমি যদি এটাকে আবার পিছন দিকে পাঠায় দিই সেন্ড টু ব্যাক, এই যে এখন আবার এটা কাজ করতেছে না। কাজ করতেছে, শর্ত একটাই, আমাদের লেখাগুলোর সামনে কিন্তু এটা থাকবে। বুঝা গেছে? জিনিসটা পারা যাবে? আচ্ছা, এটা গেল টেক্সট র্যাপের অপশন। এখন আমরা যদি এখানে ওই সাপোজ আমরা এখানে ম্যাগাজিন নিয়ে বা নিউজ পেপার নিয়ে কাজ করতেছি, তো ম্যাগাজিন বা নিউজ পেপারের মধ্যে দেখতে পারবেন অনেকগুলা মূলত এইভাবে প্যারাগ্রাফ থাকে না? তো এইখানে একটা প্যারাগ্রাফের লেখা দেখবেন শেষ হয়ে মূলত এইদিকে চলে আসতেছে। এইভাবে কিন্তু জিনিসটা লাগানো থাকে, জোড়া লাগানো থাকে। মানে আমি এই দিক থেকে এইদিকে পড়লাম এই এতটুকু পর্যন্ত শেষ করে আমি এই জায়গায় চলে আসলাম। এখন আপনি এখানে লিখতে গেলে কিন্তু এটা আবার হবে না। মানে আপনি লিখতেছেন এখানে 1 লাইন বাড়ছে, 2 লাইন বাড়ছে, বাড়তে বাড়তে দেখবেন নিচের দিকে মূলত লেখাগুলো চলে যাবে, মানে ওভারসেট টেক্সট হয়ে যাবে। এই লেখাগুলো আমাদের এই দিকে আসতেছে না। তো আমি যদি স্যার কখনো চাই যে আমি এই টেক্সট বক্সের ভিতরে যা লিখবো যদি অতিরিক্ত হয়ে যায় তাহলে এই বক্সের ভিতরে চলে আসবে, এটা কিভাবে করতে পারি? এটা করার জন্য আমাদেরকে আসলে দুইটা টেক্সট বক্সকে লিংক করে দিতে হবে। কি করে দিতে হবে? লিংক করে দিতে হবে, জোড়া লাগাই দিতে হবে। এটা করার জন্য দেখেন এখানে একটা রেড সাইন আছে না? আমি রেড সাইনের উপরে যদি কার্সরটা নিয়ে গিয়ে একবার ক্লিক করি, তারপর আবার যদি একটা ক্লিক করি, দেখবেন এইখানে আমার কার্সরটা একটু চেঞ্জ হয়ে গেছে। এখন আমি এইটার সাথে এই বক্সের সাথে লিংক করতে চাচ্ছি না। কার্সরটা যখন আপনি এই টেক্সট বক্সের উপরে নিয়ে আসবেন তখন দেখবেন যে আইকনটা একটু চেঞ্জ হয়েছে, একটা লিংকের মতো একটা সাইন চলে আসছে। ক্লিক করলে আমাদের দুইটা টেক্সট বক্স কিন্তু এখন লিংক হয়ে যাবে। দেন আমি যদি এখান থেকে যে কোনো একটা কিছুকে একটু বড় করে দেই, তা সেটা বোঝার জন্য আর কি, এই বড় করে দিলাম। আর এটাকে যদি আমি এই যে এখানে এন্টারে প্রেস করি, এন্টারে প্রেস করলে তো লাইন বাড়বে না?
দেখবেন আমাদের এই দিকের লেখাটা আসলে এইদিকে চলে আসতেছে। আবার যদি আমি এইখান থেকে কিছু লেখা কেটে দিই, যেমন সাপোজ ধরুন এই যে আমি কিছু লেখা এখান থেকে কেটে দিলাম, দেখবেন এই দিকের লেখা এইদিকে চলে আসতেছে। শুধু আমরা দুইটা টেক্সট বক্স না, আরো অনেকগুলো যদি এখানে টেক্সট বক্স থাকে ওইগুলোকে এই একই সিস্টেমে কি করে দিতে পারবো, লিংক করে দিতে পারবো। জাস্ট এইখানে এসে এই জায়গায় এই যে বক্স ক্লিক করবেন, হয়ে যাবে। জাস্ট আপনাকে আরেকটা বক্সের মধ্যে ক্লিক করতে হবে, এই যে লিংক হয়ে যাচ্ছে না। আর আপনি যদি এইগুলাকে ছুটাতে চান, লিংকটা যদি ভাঙতে চান, তাহলে যে জায়গার মধ্যে আপনি লিংকটা করছেন, যেমন এখানে এই যে এই জায়গা থেকে লিংকটা করছেন, আপনি এখানে একটা ক্লিক করবেন, আবার একটা ক্লিক করবেন, এই যে এখানে আনলিংক করা অপশন দিচ্ছে না, ক্লিক করলে এটা আনলিংক হয়ে যাবে। আর একবার যদি আনলিংক হয়ে যায়, এটার বক্সের ভিতরে যা লেখা আছে সবগুলো এই জায়গায় চলে আসবে, বক্সটা খালি হয়ে যাবে তখন আর কি। বুঝতে পারছেন? এখানেও যদি এটা আনলিংক করতে চান, এই যে জাস্ট এখানে একটা ক্লিক করেন, আবার একটা ক্লিক করেন, এই যে জিনিসটা আনলিংক হয়ে যাবে আর সব লেখা চলে আসছে এই জায়গায়। এই যে বোঝা গেছে? এটাকে বলা হয় টেক্সট থ্রেডিং। কি বলা হয়? টেক্সট থ্রেডিং। থ্রেডিং মানে হচ্ছে সেলাই করা। আমরা এখানে কিন্তু এই যে টেক্সট বক্স গুলাকে একটার সাথে আরেকটাকে সেলাই করে দিচ্ছি। বুঝতে পারছেন? এইভাবে আমরা থ্রেডিং করতে পারবো না? পারা যাবে? আচ্ছা, এটা গেল আমাদের এডিশনাল কিছু অপশন। এখন আসেন আমরা টুলস এর কিছু বিষয় নিয়ে একটু আলোচনা করে ফেলি, যেগুলো আমাদের বাকি আছে। প্রথমত এখানে আমরা কি পাথফাইন্ডার অপারেশন নিয়ে আলোচনা করছিলাম? এইখানে দেখেন তো আমরা টোটাল 10টা অপশন দেখতে পারতেছি না? দেখা যাচ্ছে? আমরা আসলে এখানে এই 10টা অপশন ব্যবহার করে শেপ কাটাকাটির কাজ খুবই ইজিলি করতে পারবো। আমরা কিন্তু শেপ কাটাকাটি করার জন্য শেপ বিল্ডার টুল ব্যবহার করে কাজ করছি। তবে শেপ বিল্ডার টুল আমাদের জন্য উপকারী হইলেও অনেক ক্ষেত্রে ইজি থাকলেও কিছু কিছু কাজ করতে গেলে আসলে এখানে সময় নেবে। যেমন আমার যদি এখানে অনেকগুলা শেপ থাকে, অনেকগুলা সাপোজ ধরেন এখানে 50টা বা 100টা শেপ এরকম আছে, আপনি সবগুলা শেপকে জোড়া লাগাবেন, শেপ বিল্ডার টুল দিয়ে এখানে ক্লিক করে ড্র্যাগ করে করে এইভাবে জোড়া লাগাইতে তো সময় লাগবে, সময় লাগবে না? এখন আমি তো স্যার চাচ্ছিলাম যে এই সবগুলা শেপকে আমি একেবারে এক ক্লিকে জোড়া লাগাবো, তাহলে কি করতে হবে? শুধু জোড়া লাগানোর বিষয় না, এখানে আরো অনেকগুলা বিষয় চলে আসতেছে। তখন কিন্তু আমাদেরকে পাথফাইন্ডার অপারেশন ব্যবহার করতে হবে। কি ব্যবহার করতে হবে? এই পাথফাইন্ডার অপারেশন ব্যবহার করে এখানে কাজ করতে হবে। যে আমরা যখন পাথফাইন্ডার অপারেশনে আসবো, এখানে কিন্তু আমাদের টোটাল 10টা অপশন দেখাবে। কয়টা অপশন দেখাবে? টোটাল 10টা অপশন। এখন এই 10টা অপশন দিয়ে কিন্তু আমরা শেপ কাটাকাটির কাজ খুব ইজিলি করতে পারি। তো আমি কয়েকটা শেপ নেই এখান থেকে, একটু কালার ভিন্ন করে দেই। এই যে, তো আমি এখান থেকে এগুলাকে একটু কপি করে নিলাম। এখান থেকে এই একটা কপি, কন্ট্রোল ডি, মোটামুটি অনেকগুলা কপি এখানে রাখলাম, তারপর আবার কন্ট্রোল ডি। হ্যাঁ, তো দেখেন আমরা প্রথমত যদি এইখানে এই দুইটা শেপকে সিলেকশন করি, সিলেকশন করার পর যদি এখানে আসি, আমাদের প্রথম 4টা অপশন এবং এইখানের এই লাস্টের অপশন, এগুলা শেপ নিয়ে কাজ করবে। কি নিয়ে কাজ করবে? শেপ নিয়ে। আমি যদি এখানে ইউনাইটের মধ্যে ক্লিক করি, তাহলে দুইটাকে যোগ করে দিবে। কি করে দিবে? এইখানে যদি 1000টাও শেপ থাকে, এক ক্লিকে কিন্তু যোগ করে দিবে। ঠিক আছে? জাস্ট একটা ক্লিক করতে হবে। আর এখান থেকে আমি যদি সেকেন্ড অপশনে আসি, এটার নাম হচ্ছে মাইনাস ফ্রন্ট। এটার নাম কি? মানে আমাদের শেপ হচ্ছে পিছনে একটা সামনে একটা, এটা পিছনের শেপ থেকে সামনের শেপের অংশটাকে বাদ দিয়ে দিবে। পিছনের শেপ থেকে সামনের শেপের যে অংশটা ছিল ওটা কি করে ফেলছে? বাদ দিয়ে দিছে। এটা হচ্ছে মাইনাস ফ্রন্ট। এখানে আরেকটা অপশন সিমিলার, এটাকে বলা হয় মাইনাস ব্যাক। কি বলা হয়? মাইনাস ব্যাক। আমাদের এইখানে যেটা করবে সেটা হচ্ছে যে আমাদের সামনের শেপ থেকে পিছনের শেপের যতটুকু অংশ আছে ওইটা বাদ দিয়ে দিবে। মানে মাইনাস ফ্রন্ট যে কাজটা করবে, মাইনাস ব্যাক ঠিক তার উল্টো কাজ করবে। বুঝা গেছে বিষয়টা? এটা কিন্তু মাইনাস ব্যাকের কাজ। আর আমরা যদি এইখানে আসি, এইখানে একটা অপশন হচ্ছে ইন্টারসেক্ট।
আইকনটা যদি ভালো করে দেখেন বুঝতে পারবেন যে আসলে এটার কাজটা হচ্ছে আমাদের অনেকগুলো শেপের যে কমন অংশ, যেমন এখানে এই দুইটা শেপের কমন অংশ হচ্ছে এই মধ্যখানের অংশ, ইন্টারসেক্ট দিলে মধ্যখানের অংশ মানে কমন অংশ থাকবে, যে অংশটা কমন না ওইটা ডিলিট করে দিবে বা বাদ দিয়ে দিবে। আর এখানে 4 নাম্বার যে অপশন এটাকে বলা হয় এক্সক্লুড। কি বলা হয়? এটা কিন্তু আমাদের ইন্টারসেক্টের ঠিক বিপরীত। এক্সক্লুড যেটা করবে সেটা হচ্ছে কমন অংশ যেটা ওইটা বাদ দিয়ে দিবে, যে অংশটা কমন না ওইটা কিন্তু এখান থেকে রেখে দিবে। বুঝতে পারছেন বিষয়টা? তো আমরা এই 5টা অপশন এগুলা ভালো করে বুঝতে পারছি, এটা ক্লিয়ার? আচ্ছা, এখন দেখেন এখানে আমাদের আরো 5টা অপশন আছে। এই 5টা অপশন একটু আলাদা। কেন আলাদা? কারণ এই 5টা অপশন আমাদের পাতের উপর কাটাকাটি করে। কিসের উপর কাটাকাটি করবে? পাতের উপরে। যেমন আমরা যদি এখানে এইগুলাকে সিলেকশন করি, দেন এখানে এই যে দাগ দেখা যাচ্ছে, এইগুলা হচ্ছে পাত। ডিভাইড মানে হচ্ছে ভাগ করে দেওয়া। প্রথমটা হচ্ছে ডিভাইড। ডিভাইড মানে কি? ভাগ করে দেওয়া। আমি যদি শেপ বিল্ডে তুলে যাই, এখানে এইটার মধ্যে একটা ক্লিক করলাম, এটার মধ্যে একটা ক্লিক করলাম, এটার মধ্যে একটা ক্লিক করলাম, তাইলে এখানে আমরা ডিভাইড করছি। কি করছি? মানে এই জিনিসগুলাকে 3 ভাগে ভাগ করে দিছি। কারণ এখানে যদি আমরা 100টা শেপের ক্ষেত্রে বারবার ক্লিক করতাম তাহলে তো সময় লাগতো। এই কাজটা আমরা আসলে এখানে খুব ইজিলি এই ডিভাইডের সাহায্যে করতে পারি। আমি যদি এখানে ডিভাইডের মধ্যে ক্লিক করি তাহলে দেখতে পারবেন এখানে আমাদের পাত অনুযায়ী কয়টা ভাগ আছে। এখানে এই একটা ভাগ, মধ্যখানে একটা ভাগ, এইদিকে আরেকটা ভাগ, না ওইটা ভাগ না, এটা কিন্তু সিলেকশন। টোটাল কয়টা ভাগ আছে? 1 2 3টা ভাগ। তো আসলে আমি যখন এখানে ডিভাইডের মধ্যে ক্লিক করব ওই ভাগগুলো আলাদা হয়ে যাবে। আর আরেকটা বিষয় সেটা হচ্ছে আপনি যখন এই নিচের 5টা অপশন ব্যবহার করবেন, ব্যবহার করার সাথে সাথে কিন্তু শেপগুলো গ্রুপ হয়ে যাবে। কি হয়ে যাবে? এটা গ্রুপ হয়ে গেছে। আনগ্রুপ করেন, এখন আলাদা করেন, ভাগ হয়ে গেছে না? তো এইভাবে আমরা কিন্তু চাইলে খুবই কম সময়ের ভিতরে অনেকগুলা শেপকে ভাগ করে দিতে পারবো। এখানে আসেন, এখানে 2টা অপশন আছে, একটা হচ্ছে ট্রিম, একটা হচ্ছে মার্জ। 2টার নাম আমি একসাথে বলতেছি কারণ আছে। কারণ আপনি যদি সাধারণভাবে এখানে ট্রিম এবং সাধারণভাবে যদি মার্জ ব্যবহার করেন, দেখবেন 2টা একই কাজ করতেছে। গ্রুপ করা আছে, আনগ্রুপ করব, 2টা কি করতেছে? একই কাজ করতেছে। তখন আপনার মাথায় প্রশ্ন আসতে পারে যে স্যার 2টা যখন একই কাজ করবে তখন 2টাকে আলাদা করে কেন দিল? একটা কোয়েশ্চন আসতেছে না মাথায়? আসলে এখানে জিনিসটা একই কাজ করে না, একটু ব্যবধান আছে। যেমন আমি এখানে এই শেপের 2টা কপি নিলাম, এখানে সিলেকশন করলাম। আচ্ছা, শেপের কালারটা একটু ডিফারেন্ট করে দেই। আপনি খালি চোখ দিয়ে এই 3টা শেপের মূলত যতটুকু অংশ দেখতে পারতেছেন, যেমন আমি এই শেপের এতটুকু অংশ চোখ দিয়ে দেখতে পারতেছি, দেখা যাচ্ছে না? আর এই শেপের জাস্ট এতটুকু অংশ দেখা যাচ্ছে। এই কর্নারের অংশ আসলে আমাদের সামনের শেপটা ঢেকে দিছে। পিছনের শেপের ঠিক এতটুকু অংশ দেখা যাচ্ছে, আর এর কর্নারের অংশ আমাদের এই মধ্যখানে শেপটা ঢেকে দিছে, তাই তো? তো আমি যদি এই 3টা শেপকে সিলেকশন করি, যতটুকু অংশ আমি আমার চোখ দিয়ে দেখতে পারতেছি শুধু ওই অংশগুলাকে ও আলাদা করে দিবে। এই যে, এই যে, বুঝতে পারছেন? যে অংশ দেখা যাচ্ছে না ওটা ডিলিট করে দিবে। এটা হচ্ছে বেসিক্যালি আমাদের এখানে এই ট্রিমের কাজ। বুঝা গেছে বিষয়টা? এখন যদি মার্জের কথায় আসি, এই যে আমি 3টা শেপকে সিলেকশন করে যদি মার্জ করে দেই, দেখবেন এটার মধ্যে তফাৎটা হচ্ছে আমাদের এইখানে শেপগুলার যেগুলা ভিজিবল অংশ ওইটা রাখতেছে ঠিকই, কিন্তু একই কালারের শেপগুলাকে যোগ করে দিচ্ছে। একই কালারের শেপগুলাকে কি করে দিচ্ছে? এটা কিন্তু যোগ করে দিচ্ছে। এই যে আমাদের 2টা শেপের কালার একই ছিল না, 2টা কি হয়ে গেছে? যোগ হয়ে গেছে। কিন্তু ওই একই কাজ যদি আমরা এখানে ট্রিমের ক্ষেত্রে দিতাম, এই যে এটার ক্ষেত্রে কিন্তু যোগ করতেছে না। এই যে যদি আনগ্রুপ করি, এই যে আলাদা আলাদা। বুঝতে পারছেন? এটাই হচ্ছে আমাদের ট্রিম এবং এইখানে মার্জের মধ্যে তফাৎ। এখানে আমাদের আরেকটা অপশন হচ্ছে ক্রপ। ক্রপটা কিছুটা ডিভাইডের মতো কাজ করে। ডিভাইড এখানে আমাদের শেপগুলোকে আলাদা করে দেয় না,
বিভিন্ন ভাগে ভাগ করে দেয় না? তো এইখানে কিন্তু আমাদের এই ক্রপটাও একই কাজ করবে, তবে এটা কাজ করবে হচ্ছে, সরি ক্রপ না, ওই আমাদের এখানে একটা অপশন হচ্ছে আউটলাইন, এটা এটা একই কাজ করবে। ক্লিক করলে এইখানে যেটা হবে যে আমাদের ভিতরে ফিলের কালারটা চলে যাবে। আমি স্ট্রোকের সাইজটা বাড়ায় দিব। আসলে এইটা আমাদের স্ট্রোককে আলাদা করতেছে। কোন জিনিসটাকে আলাদা করতেছে? যে জায়গায় ক্রস ওভার করছে স্ট্রোক, যেমন এখানে ক্রস ওভার করছে না, এই জায়গায় ক্রস ওভার করছে, যত জায়গায় স্ট্রোক ক্রস ওভার করবে ওই জায়গাগুলোকে ও আলাদা করে দেবে। এই যে আলাদা করতেছে না, মানে এইখানে একটা কাজ করবে হচ্ছে শেপকে আলাদা করবে, শেপ নিয়ে কাজ করবে, আর আউটলাইনটা কাজ করবে হচ্ছে আমাদের এখানে পাথকে বা স্ট্রোককে আলাদা করবে। বুঝতে পারছেন বিষয়টা? আর সবার শেষে এখানে একটা অপশন হচ্ছে ক্রপ। ক্রপের কাজটা একটু বুঝাই। আমরা পিকচার নরমালি মোবাইলের মধ্যে ক্রপ করি না, ক্রপ কেন করি? সাইজ ছোট করার জন্য। আচ্ছা, বা যেমন ধরেন আপনি একটা পিকচার তুলছেন, পিকচার তোলার পর পিকচারে যেমন সাইটের দিকে একজন অনাকাঙ্ক্ষিতভাবে কেউ চলে আসছে, উনি মূলত মানে ওনাকে আপনি রাখতে যাচ্ছেন না পিকচারের মধ্যে, তো আপনি কি করেন? ক্রপ করে ওনাকে মূলত পিকচার থেকে বাদ দিয়ে দেন। এরকম করি না আমরা? তো এইখানে দেখেন আমাদের এই যে আর্টবোর্ড, সাপোজ এই যে দেখতে পাচ্ছেন আর্টবোর্ডের বাইরে এখানে অনেকগুলা শেপের অংশ চলে গেছে। আপনি চাচ্ছেন আর্টবোর্ডের ভিতরে যতটুকু অংশ আছে আপনি রাখবেন, বাহিরের অংশগুলোকে আপনি বাদ দিয়ে দিবেন। সেক্ষেত্রে আমরা এখানে সব শেপের উপরে একটা শেপ নিতে পারি। সব শেপগুলোর উপরে একটা শেপ নিলাম। তো দেখেন আমাদের কিন্তু শেপটা আর্টবোর্ড বরাবর আমরা তৈরি করছি। এখন যদি আমি সব শেপ সিলেকশন করি, আমাদের সবার উপরের যে শেপ ওইটার উপর ভিত্তি করে এখানে ওইটার ভিতরে যা যা আছে সবগুলা রাখবে, বাহিরের জিনিসপত্রকে আসলে এখানে কেটে দিবে। বুঝতে পারছেন? আমাদের ওই সামনে শেপের ভিতরে যা যা পাইছে সবগুলোকে রাখছে, বাহিরের যে অংশগুলো ছিল এগুলাকে কি করে দিছে? কেটে দিছে। আর এটা কিন্তু আনগ্রুপ করবেন, এই যে দেখতে পাচ্ছেন আমাদের এই যে এই শেপগুলো এখানে পাওয়া যাচ্ছে। বুঝতে পারছেন? এটাই হচ্ছে আমাদের গ্রুপের কাজ। তো আমরা এখানে যে 10টা এখানে পাথফাইন্ডার অপারেশনের এখানে এই জিনিসপত্র দেখলাম, এগুলো অবশ্য বাসায় প্র্যাকটিস করতে হবে। যদি আমি বাসায় এগুলা নিয়ে প্র্যাকটিস না করি, কাজের সময় যদি এটা অ্যাপ্লাই না করি, তাহলে আজকে দেখছেন আজকে অ্যাপ্লাই করবেন, প্র্যাকটিস করবেন, দেখবেন 2 দিন পর এটা ভুলে যাবেন, কারণ কাজের মধ্যে আপনি এটা মূলত অ্যাপ্লাই করতেছেন না। তো এটা কিন্তু প্রতিনিয়ত কিন্তু আপনাদেরকে চর্চার মধ্যে রাখতে হবে। ঠিক আছে? এটা হচ্ছে বেসিক্যালি আমাদের এই পাথফাইন্ডার অপারেশনের কাজ। এখন আসেন আরেকটা টুল যেটা আপনাদেরকে দেখানো হয় নাই, দেখানোর কথা, সেটা হচ্ছে এইখানকার আমাদের এই যে টোটাল কিন্তু এখানে 8টা টুল। কয়টা টুল? 8টা টুল। তো এই টুলগুলো দিয়ে বেসিক্যালি আমরা বিভিন্ন আকৃতির শেপ তৈরি করতে পারবো। কি তৈরি করতে পারবো? বিভিন্ন আকৃতির শেপ তৈরি করার জন্য আসলে আমাদের এই টুলগুলো ব্যবহার করা হয়। আচ্ছা, আপনাদের তো রোটেট টুল, তারপর রিফ্লেক্ট টুল, এই টুলগুলো দেখানো হয়েছিল না? এগুলা দেখানো হয়েছিল। এখন আসেন আমরা আসলে এইখান থেকে এই 8টা টুলের ব্যবহার একটু দেখি, একটু বোঝার চেষ্টা করি। প্রথমত এখানে যে টুল যেটা পাই সেটা হচ্ছে উইড টুল। টুলের নাম কি? উইড টুল। এই উইড টুল আসলে শেপের ভিতরে কখনো কাজ করবে না। এই উইড টুল শেপের ভিতরে কাজ করতেছে না। এই উইড টুলটা কাজ করে হচ্ছে আমাদের স্ট্রোকের উপর। কিসের উপর? এই যে এখানে স্ট্রোক আছে না, আপনি যদি উইড টুলে যান, স্ট্রোকের যে কোনো একটা সাইডকে যদি ক্লিক করে টান দেন, ওটা কি হবে? মোটা হবে। এটা কি হচ্ছে? জাস্ট ক্লিক করে ড্র্যাগ করলে এই যে অংশের মধ্যে ক্লিক করে ড্র্যাগ করবেন ওই অংশটা মোটা হবে। আবার যদি ক্লিক করে বাহির থেকে ক্লিক করে ড্র্যাগ করেন, ওই অংশটা কি হয়ে যাচ্ছে? চিকন হয়ে যাচ্ছে। যেমন আমি যদি এখানে একটা লাইন নেই, এই যে লাইন নিলাম, এটার উপরে একটা স্ট্রোক দিলাম, এখান থেকে আপনি চলে গেলেন উইড টুলে,
যাওয়ার পর জাস্ট একটা জায়গার মধ্যে ক্লিক করে ড্র্যাগ করবেন, দেখবেন ওই অংশটা মোটা হচ্ছে। আবার বাহির থেকে যদি ক্লিক করে ভিতর দিকে টান দেন, ওই অংশটা চিকন হচ্ছে। আমি যে বিপি লগ করেছিলাম এটা চালাতে করতে পারেন, অসুবিধা নাই। এই যে মানে আমি যে কোনো একটা অংশকে টেনে মোটা করতে পারতেছি, আর যে কোনো একটা অংশকে টেনে মূলত কি করতে পারতেছি, চিকন করে দিতে পারতেছি। এটা হচ্ছে বেসিক্যালি আমাদের এইখান থেকে এই উইড টুলের কাজ। বুঝতে পারছেন বিষয়টা? আর যে কোনো জিনিস, যেমন এখানে এটা কিন্তু শেপ হয় না, এটা কি হয় নাই, এখনো কিন্তু শেপ না, এটা স্ট্রোকই আছে। যদি আপনি এইটাকে শেপে কনভার্ট করতে চান, তাহলে অবজেক্টে গিয়ে এখানে আপনি পাবেন এক্সপান্ড এবং এক্সপান্ড অ্যাপিয়ারেন্স। প্রথমত এক্সপান্ড অ্যাপিয়ারেন্স এর মধ্যে ক্লিক করলে এটা যদি কোনো প্রকার ইফেক্ট থাকে ওটা কিন্তু এক্সপান্ড হবে। আর যদি দেখেন যে ওইটা প্রপারলি শেপে কনভার্ট হয় নাই, তাহলে আবার অবজেক্ট, এখান থেকে লাস্ট টাইম এক্সপান্ড এর মধ্যে ক্লিক করবেন, তখন জিনিসটা কিন্তু সম্পূর্ণরূপে কিন্তু এক্সপান্ড হবে। যেমন আমরা কিন্তু ব্রাশ ব্যবহার করছি, মনে আছে? বিভিন্ন ধরনের ব্রাশ কিন্তু এখান থেকে আমরা ব্যবহার করছিলাম, ব্রাশ প্যানেল থেকে। এই যে অনেক ধরনের ব্রাশ এখানে ব্রাশ লাইব্রেরির মধ্যে পাওয়া গেছিল, এই ব্রাশগুলো ব্যবহার করছিলাম না আমরা? এখন এইগুলা কিন্তু কোনো শেপ না, এগুলা কি না, শেপ না। যেমন এইখানকার ব্রাশ বা এখানে ওই যে কিছু ব্রাশ ছিল ওই বর্ডার টাইপের, এই যে এই টাইপের ব্রাশ, এগুলা কিন্তু শেপ না, এগুলা কিন্তু স্ট্রোক। এগুলা কি স্ট্রোক। আপনি যদি এগুলাকে শেপে কনভার্ট করতে চান, তাহলে এগুলাকে সিলেকশন করে আপনাকে অবজেক্টে যেতে হবে, আর এখান থেকে আপনাকে এক্সপ্যান্ড অ্যাপিয়ারেন্স, এক্সপ্যান্ড হয়েছে, ঠিক আছে, কিন্তু এখনো ভিতরের দিকে কিছু কিছু কিন্তু আমরা স্ট্রোক দেখতে পারতেছি, কিছু পাত আছে না। যদি ওইগুলাকেও এক্সপ্যান্ড করতে চান, তাহলে এখানে অবজেক্ট থেকে এসে আবার এক্সপ্যান্ড এর মধ্যে ক্লিক করবেন, ফিল এবং স্ট্রোক দুইটাই অন করে দিয়ে ওকে, দেখবেন সবগুলো এখন কিন্তু আমাদের শেপে কনভার্ট হয়ে গেছে। বুঝতে পারছেন বিষয়টা? এটার ক্ষেত্রেও সেম বিষয়, অবজেক্ট থেকে এক্সপ্যান্ডের মধ্যে ক্লিক করলে এই যে জিনিসটা কিন্তু শেপে কনভার্ট হয়ে যাবে। তো আমরা এখান থেকে যে কোনো ইফেক্টকে এইভাবে শেপে কনভার্ট করতে পারবো না, ঠিক আছে? তো এটা গেল আমাদের এক্সপ্যান্ড এবং এক্সপ্যান্ড অ্যাপিয়ারেন্স। আর এইখান থেকে আমাদের উইড টুলের কাজ। নিচের দিকে যদি আসি, এখানে আমাদের আরেকটা টুল আছে যেটার নাম হচ্ছে ওয়ার্প টুল। টুলের নাম কি? ওয়ার্প টুল। বেসিক্যালি ওয়ার্প টুলটা এখানে আমাদের শেপের ভিতরে কাজ করবে। ওয়ার্প টুলে যখন যাবেন তখন এখানে কিন্তু একটা সার্কেল চলে আসবে, সার্কেল চলে আসছে না? এই সার্কেলটাকে আপনি চাইলে আপনার ইচ্ছা মতো বড় করতে পারবেন, চাইলে ছোট করতে পারবেন। বড় ছোট করার জন্য এখানে একটা শর্টকাট আমরা অ্যাপ্লাই করি। শর্টকাটটা হচ্ছে প্রথমত আমরা অল্টারে প্রেস করব, অল্টারে প্রেস করব, তারপর রাইট ক্লিক করব। কি করব? রাইট ক্লিক। ডান দিকে ড্র্যাগ করলে দেখবেন এটা কিন্তু এই যে মোটা হচ্ছে, ডান দিকে একটু নিচের দিকে নিয়ে যাবেন, ঠিক আছে? ডান দিকে নিচের দিকে মোটা হবে। আবার যদি উপরের দিকে বাম দিকে নিয়ে যান, তো এটা কিন্তু ছোট হচ্ছে, ছোট হচ্ছে না? এটা করতেছি প্রথমত অল্টারে প্রেস করতেছি, প্রেস করে ধরে রাখছি, তারপর রাইট ক্লিক করেও কিন্তু ধরে রাখছি। ডান দিকে নিচের দিকে টান দিলে এটা মোটা হচ্ছে, বাম দিকে উপরের দিকে টান দিলে ছোট হচ্ছে, কিন্তু অনেক সময় এটা কিন্তু চ্যাপ্টা হয়ে যাচ্ছে, চ্যাপ্টা হয়ে যাচ্ছে না? তো আপনি যদি এটা পারফেক্টলি করতে চান, তাইলে আপনাকে প্রথমত অল্টার, রাইট ক্লিক এর পাশাপাশি শিফটে প্রেস করতে হবে, মানে তিনটা বাটনে, অল্টার, রাইট ক্লিক এবং শিফট, তিনটার মধ্যে একসাথে প্রেস করে যদি এই যে ডান দিকে নিচের দিকে টান দেন, রেশিও মেইনটেইন হবে। এখন কিন্তু চ্যাপ্টা হচ্ছে না, এখন চ্যাপ্টা হচ্ছে। বাম দিকে উপর দিকে নিয়ে গেলে এখন কিন্তু ওই যে ছোট হচ্ছে, রেশিও মেইনটেইন করে। বোঝা গেছে? এইভাবে আমরা এই সার্কেলকে মূলত বড় ছোট করতে পারবো। আচ্ছা, তো আপনি আপনার ইচ্ছা মতো এখানে এই সার্কেলটাকে বড় ছোট করবেন। বড় ছোট করার পর দেখেন, আমি যদি এই শেপের যে কোনো একদিক থেকে টান দিয়ে যদি এখানে বাইরে নিয়ে যাই, তাহলে কিন্তু আমাদের সার্কেল অনুযায়ী, সার্কেল যত বড় ঠিক ততটুকু অংশ কিন্তু এখানে টান দিয়ে বাহির দিকে নিয়ে আসতেছে। আবার যদি আমরা বাহির থেকে ক্লিক করে ভিতর দিকে ঠেলে দেই, তাহলে কিন্তু আমাদের শেপটা কিন্তু এই যে দেখতে পাচ্ছি ভিতরের দিকে কিন্তু চলে যাচ্ছে, চলে যাচ্ছে না? জিনিসটা হচ্ছে কিছুটা রুটির খামির মতো আর কি,
ওই যে আমরা যখন রুটির খামি বানাই বা দেখি কেউ বানাচ্ছে, আপনি যেদিক থেকে টান দিবেন ওই দিক থেকে বড় হবে, যেদিক থেকে প্রেসারাইজ করবেন ওই দিক থেকে মূলত এটা বেড়ে যাবে, এরকম হয় না? তো বেসিক্যালি জিনিসটা এই একইভাবে আমি এখানে করতে পারতেছি, মানে একটা শেপকে বিভিন্ন আকৃতি কিন্তু এখানে আমি দিতে পারতেছি। বোঝা গেছে? এটা হচ্ছে আমাদের এখানে ওয়ার্প টুলের কাজ। এখানে দেখেন 3 নম্বর একটা টুল আছে, টুলের আইকন দেখা যাচ্ছে। আইকনটা দেখে কি মনে হচ্ছে এটা কি করতে পারে? এটা আসলে পেঁচায়া দিবে। কি করবে? পেঁচায়া দিবে। আর এটা আমাদের শেপের ভিতরে কিন্তু কাজ করবে না। এই সার্কেল বড় ছোট করার কিন্তু অপশন সেম, সবসময় কিন্তু মনে রাখবেন, ঠিক আছে? আমি শেপের ভিতরে ক্লিক করতেছি, এটা কি কাজ করতেছে? তো আমাদের এইখানকার যে টুল, টুইরাল টুল, এটা শেপের ভিতরে কাজ করবে না, এটা কাজ করবে পাতের উপর। কিসের উপর? এই যে পাত। আপনি যখন এখানে পাতের উপরে এসে ক্লিক করে ধরে রাখবেন, তখন আসলে এটা মশার কয়েল বানায় দিবে। কি বানায় দিচ্ছে? মশার কয়েল। আপনি যদি এখানে ক্লিক করে বেশি সময় ধরে রাখেন, তাইলে এটা পেঁচাবে 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 পেঁচাবে, যত বেশি ক্লিক করে ধরে রাখবেন যত সময় শুধু পেঁচাতেই থাকবে। বুঝতে পারছেন? আর যদি ক্লিকটা মূলত এখানে ছেড়ে দেন, ক্লিক করে ছেড়ে দেন, তাহলে এটা কিন্তু আমাদের এখানে কম পেঁচাচ্ছে। বুঝতে পারছেন? তো এইখানে আপনারা আসলে এখানে এই টুল টুল ব্যবহার করে কোন একটা শেপের অংশকে, শেপের বলতে পাতের অংশকে পেঁচাতে পারেন। যদি আপনি বেশি প্যাচ পছন্দ করেন, ক্লিক করে ধরে রাখবেন, বেশি পেঁচাবে। কম প্যাচ পছন্দ করলে ক্লিকটা জাস্ট মানে অল্প সময়ের জন্য ধরে রাখবেন, এটা আসলে কম পেঁচাবে। বুঝতে পারছেন বিষয়টা? তো এটা হচ্ছে আমাদের টুল টুলের কাজ। আর আমরা যদি একটু নিচে দিকে যাই, এখানে আরো কয়েকটা ইন্টারেস্টিং টুল আছে। যেমন এই একটা টুল যেটাকে বলা হয় পাকার টুল। পাকার টুল দিয়ে আসলে এখানে আমরা যেটা করতে পারি, যেমন এখানে সার্কেল কিন্তু সব ক্ষেত্রেই থাকবে, ঠিক আছে? আমরা যদি এই শেপের একটু পাতের মধ্যে আসি, এই পাতের মধ্যে দেখেন এই দুইটা পয়েন্টের ভিতরে আর কি কোনো পয়েন্ট আছে? মধ্যখানে কিন্তু আর কোনো পয়েন্ট নাই। এখন আমি যদি সার্কেলটা একটু বাহিরে নিয়ে যাই, মানে কিছু সার্কেল রাখলাম, সার্কেলের কিছু একটা অংশ রাখলাম আমাদের এই পাতের উপরে, আর কিছু অংশ বাহির দিকে নিয়ে গেলাম, সেন্টার পয়েন্টটা কোন দিকে আছে? বাহির দিকে আছে। তাহলে দেখবেন ক্লিক করলে আমাদের ওই সার্কেল বরাবর এখানে একটা পয়েন্ট তৈরি করবে, এবং ওই পয়েন্টটাকে টান দিয়ে আমাদের ওই ব্রাশের সেন্টার পয়েন্টে নিয়ে আসবে। আমাদের যে সার্কেল আছে না, সার্কেলের সেন্টারে নিয়ে যাচ্ছে এই পয়েন্টটা, মানে পাহাড়ের চূড়ার মতো জিনিসটা করে দিচ্ছে। এই যে আমি যদি এখানে এসে ক্লিক করি, তাহলে এই পাতের উপর সার্কেল বরাবর একটা পয়েন্ট তৈরি করে টান দিয়ে ওই আমাদের সার্কেলের সেন্টার পয়েন্টে নিয়ে আসবে। ভিতর থেকে যদি টান দেই, ভিতর দিক দিয়ে যদি টান দেই, এই যে ভিতর দিকে গিয়ে ক্লিক করলাম, তখন জিনিসটাকে টান দিয়ে কোন দিকে নিয়ে যাচ্ছে? ভিতরের দিকে নিয়ে যাচ্ছে। বুঝতে পারছেন? বেসিক্যালি এটাই হচ্ছে আমাদের পাকা টুলের কাজ। এবং এটার নিচে আমাদের আরেকটা টুল আছে যেটাকে বলা হয় ব্লো টুল। টুলের নাম কি? আমরা দেখেন এখানে ওয়ার্প টুল দিয়ে খুবই সামান্য অংশকে কিন্তু টান দিয়ে বাহিরে নিয়ে আসতে পারছি। ব্লো টুলের পাওয়ারটা একটু বেশি। আপনি ব্লো টুল দিয়ে যদি এখানে টান দেন, বাহির দিকে ঠেলে দেন, অনেক বড় বড় অংশ কিন্তু আপনি, মানে সম্পূর্ণ শেপের অংশকে কিন্তু আপনি এখানে টান দিয়ে ঠেলে বড় করে দিতে পারবেন। আবার বাহির থেকে যদি ক্লিক করে ভিতর দিকে ঠেলে দেন, তাহলে কিন্তু আপনি ওইটাকে ঠেলে একেবারে চাপায় দিতে পারবেন। কি করা যাচ্ছে? চাপায় দেওয়া যাচ্ছে। যদি সার্কেলটা বড় করতে চান, প্রথমে অল্টার রাইট ক্লিক শিফটে প্রেস করে ডান দিকে টান দিলে যে বড় হবে, এই যে বড় অংশ এখানে চাপায় দিতে পারতেছেন। বুঝতে পারছেন? এটাই হচ্ছে আমাদের এখানে ব্লো টুলের কাজ। বুঝা গেছে বিষয়টা? আচ্ছা, লাস্টের এখানে 3টা টুল আছে। একটা হচ্ছে স্ক্যালপ টুল, একটা হচ্ছে ক্রিস্টালাইজ টুল, একটা হচ্ছে রিঙ্কেল টুল। প্রথমত আমি একটু রিঙ্কেল টুলের কাজটা দেখাই। সাপোজ আপনি এখানে ঘাস তৈরি করবেন। কি তৈরি করবেন? ঘাস তৈরি করবেন। ঘাস তো অনেক উঁচু নিচু হয়। এত উঁচু নিচু ঘাস যদি আপনি পেন টুলে তৈরি করতে যান, মানে ক্লিক করে করে কাটার মতো আপনি জিনিসপত্র তৈরি করবেন, সময় লাগবে না? প্রচুর পরিমাণে সময় লাগবে। এখন তো স্যার এত সময় আমি স্যার দিতে চাচ্ছি না।
আমি চাচ্ছি খুবই ইজিলি মূলত এখানে এবড়ো থেবড়ো আঁকা বাঁকা শেপ তৈরি করব। তাহলে কিভাবে কি করতে পারি? ওইটার জন্য আমাদেরকে যেতে হবে এখান থেকে রিঙ্কেল টুলে। কোন টুলে? রিঙ্কেল টুলে। রিঙ্কেল টুলে গেলে ওই একই সার্কেল কিন্তু চলে আসবে, তবে বেশি বড় কিন্তু আবার সার্কেল রাখা যাবে না। আমরা এখান থেকে সার্কেলটা একটু ছোট রাখি, বেশি বড় করলে তো এখানে আমাদের নিচের অংশের ক্ষেত্রে এটা হয়ে যাবে। আমি নিচের অংশের ক্ষেত্রে চাচ্ছি না, যে অংশটা আমি একটু উঁচু নিচু করতে চাচ্ছি জাস্ট ওই অংশের মধ্যে আপনি ক্লিক করে ধরে রাখবেন। দেখবেন এখানে একটা ভাইব্রেশন হচ্ছে, এটা ভাইব্রেশন হচ্ছে না? দেখবেন হার্টবিটের মতো এখানে জিনিসপত্র কিন্তু উঁচু নিচু হয়ে যাচ্ছে। আপনি যদি কয়েকবার ক্লিক করেন বা ক্লিক করে ধরে রাখেন, যত বেশি ক্লিক করে ধরে রাখবেন তত কিন্তু মানে এখানে ভাইব্রেশন বাড়বে, বাড়তেছে না? যদি আপনি এটার ইন্টেন্সিটি বাড়াতে চান, পরিমাণ বাড়াতে চান, তাহলে টুলের মধ্যে গিয়ে ডাবল ক্লিক করবেন। টুলের মধ্যে গিয়ে ডাবল ক্লিক করলে দেখবেন কিছু অপশন চলে আসতেছে। প্রথমত ইন্টেন্সিটি যদি 100% দেন, আর ডিটেইল মানে এই যে পয়েন্টগুলো যদি বাড়াতে চান, ডিটেইলের পরিমাণ যদি বাড়ায় দেন, ওকে। এখন ক্লিক করলে দেখবেন খুবই বেশি পরিমাণে এটা কিন্তু এখানে উঁচু নিচু হচ্ছে। এই যে অনেক বড় বড় ঘাস, এই যে এই জিনিসটা যদি আপনি পেন টুল দিয়ে করতে যান সময় লাগবে না? প্রচুর সময় কিন্তু লাগবে। যে কাজটা আসলে আমরা খুব ইজিলি এখান থেকে আমাদের এই রিঙ্কেল টুলের সাহায্যে করতে পারতেছি। আবার একটা কম্বিনেশন দেখাই, আমরা ওয়ার্ক টুলের ব্যবহার দেখছিলাম না? তো ঘাস যদি এখানে বাতাসের মধ্যে একটু যদি মুভ করাতে চান, মানে বাতাসের মধ্যে এটা মূলত মুভ করতেছে, এই যে একটু টান দিয়ে কি করে দিতে পারেন? একটু ল্যাগ করবে কারণ অনেক বেশি পয়েন্ট এখানে আছে, ঠিক আছে? বেশি কাজ করলাম না কারণ হ্যাং করতে পারে। তো এইখান থেকে আমরা রিঙ্কেল টুলের কাজটা বুঝতে পারছি। এটার সাহায্যে আমরা আসলে মূলত উঁচু নিচু এবড়ো অনেকগুলা পয়েন্ট তৈরি করতে পারবো। সবার শেষে দুইটা টুল, আসলে এই দুইটা টুল একসাথেই মূলত আমরা দেখব, কারণ একটার সাথে আরেকটা সম্পর্কিত, প্রায় সেম, তবে সামান্য কিছু ব্যবধান এখানে আপনি পাবেন। যেমন আমরা যদি এখানে একটা শেপ নেই, তারপর এখান থেকে চলে যাই আমাদের স্কেলআপ টুলে, একই ব্রাশ এখানে তৈরি হবে, থাকবে। দেখেন আমি এখানে এই যে পাতের উপর কোনো পয়েন্ট আছে? অ্যাঙ্কর পয়েন্ট আছে? নাই। আমি সার্কেলটা যত বড় করব এবং সার্কেলের অংশ আমাদের শেপের উপরে যতটুকু রাখবো, ক্লিক করে ধরে রাখলে এখানে যেটা করবে সেটা হচ্ছে পাতের উপরে অনেকগুলা পয়েন্ট তৈরি করবে। কি তৈরি করতেছে? অনেকগুলা পয়েন্ট। আর দুইটা পয়েন্টের ভিতরে যে লাইন, ওটাকে টান দিয়ে মূলত সার্কেলের ভিতর দিকে নিয়ে আসবে। এই যে পাহাড়ের চূড়ার মতো করতেছে না? এই পয়েন্টগুলো কি এখানে ছিল না? এই পয়েন্ট তৈরি করছে আমাদের সার্কেলের উপর ভিত্তি করে। কিসের উপর ভিত্তি করে? সার্কেল যদি আরো বড় হতো তাহলে আরো বড় এরিয়া জুড়ে কিন্তু পয়েন্ট তৈরি করতো। আর দুইটা পয়েন্টের ভিতরে যে লাইনটা, ওইটাকে টান দিয়ে আমাদের এখানে এই যে সার্কেলের সেন্টার পয়েন্ট আছে না, ওইটার মধ্যে নিয়ে আসতেছে। এই যে এখানে যদি ক্লিক করে যে টান দিয়ে ওই সেন্টার পয়েন্টের দিকে নিয়ে যাচ্ছে। যদি ভিতর থেকে টান মানে ক্লিক করি, তো আসলে পয়েন্টটা তৈরি করে এই লাইনগুলোকে টান দিয়ে ভিতর দিকে নিয়ে যাবে। বুঝতে পারছেন বিষয়টা? এটা হচ্ছে স্কেলআপ টুল। এখানে আরেকটা টুল ক্রিস্টালাইজ টুল, এটা ঠিক স্কেলআপ টুলের বিপরীত কাজ করবে। কি করবে? বিপরীত কাজ। ধরো আমি যদি ক্রিস্টালাইজ টুলে যাই, স্কেলআপ টুলে ক্লিক করলে টান দিয়ে বাহিরে নিয়ে আসতেছিল লাইনগুলোকে। ক্রিস্টালাইজ টুলে যদি আমি বাহির থেকে ক্লিক করি, দেখতে পারবেন ওইটা ঠেলে ভিতর দিকে দিয়ে দিচ্ছে। তাও আবার লাইনগুলোকে ঠেলে ভিতর দিকে দিচ্ছে না, পয়েন্টগুলোকে ঠেলে ভিতরের দিকে দিয়ে দিচ্ছে। আপনি যদি এখানে বাহিরে মানে ভিতরে ক্লিক করেন, দেখবেন ঠেলে পয়েন্টগুলোকে বাহির দিকে নিয়ে আসতেছে। মানে কিছুটা সাপোজ আপনি এখানে পানির মধ্যে ঢিল ছুড়লেন, আর ঢিল ছোড়ার সাথে সাথে মূলত এখানে পানির ছিটা বাহির দিকে চলে আসতেছে। বুঝতে পারছেন? এইগুলা হচ্ছে বেসিক্যালি আমাদের এই টুলগুলা ব্যবহার করে আমরা আসলে আমাদের শেপকে বিভিন্ন আকার আকৃতি দিতে পারবো
এবং এই জিনিসপত্র কিন্তু আমরা বিভিন্ন জায়গায় ইনশাআল্লাহ সামনের দিকে ব্যবহারও করব। বুঝতে পারছেন? আপাতত আমরা এই টুলের আমরা বাসায় গিয়ে প্র্যাকটিস করব টুলগুলা, আর এখান থেকে পাথফাইন্ডার অপারেশনের এই জিনিসপত্র কিন্তু এখানে ব্যবহার করব, প্র্যাকটিস করব। ঠিক আছে? আচ্ছা, এখন আসেন আমাদের আজকের ক্লাসের মূলত টপিকের মূল বিষয়। এত সময় আমরা ওয়ার্ম আপ করছি, এখন আসেন মূল টপিকে। তো আমরা আসলে বেসিক্যালি লেখালেখি সম্পর্কিত কয়েকটা বিষয় এখনো দেখার বাকি আছে। লেখালেখি আমরা করতেছি মূলত এখানে আমাদের ডিজাইনটা বেটার বানানোর জন্য, ডিজাইনটাকে আরো ভালো বানানোর জন্য আমরা আসলে লেখালেখির কাজ করি, যেটাকে বলা হয় মূলত এখানে টাইপোগ্রাফি। কি বলা হয়? টাইপোগ্রাফি। টাইপোগ্রাফি মানে হচ্ছে আমরা আমাদের ডিজাইনের মধ্যে লেখাটাকে সুন্দর করে সাজাবো। এই যে এত ডিজাইন আমরা মূলত দেখি আমাদের আশেপাশে, সবগুলা ডিজাইনের মধ্যে লেখাটা আসলে সুন্দর করে সাজানো থাকে, সুন্দর করে কিন্তু উপস্থাপন করা থাকে। আপনারা যেটা তৈরি করছিলেন গত ক্লাসে, এটা টাইপোগ্রাফি ছিল না? এটা সাদামাটা কোনো লেখা না, সুন্দর করে সাজায় দিয়েছেন, তাই তো? যাতে জিনিসটা দেখে মানে দেখতে আকর্ষণীয় মনে হয়, অডিয়েন্সরা যাতে আপনার ডিজাইনটা দেখে আকর্ষিত হয়, ওটাই হচ্ছে টাইপোগ্রাফি। এখন টাইপোগ্রাফির কাজ করার জন্য আমাদেরকে আসলে এখানে কয়েকটা জিনিস সম্পর্কে জানতে হবে, কয়েকটা জিনিস সম্পর্কে আমাদের ধারণা নিতে হবে। তো আমরা আসলে এই বিষয়টা একটু বোঝার চেষ্টা করব যে আসলে কি কি সম্পর্কে আমাদের আসলে ভালো করে বোঝা লাগবে যে টাইপোগ্রাফি আসলে কি। তো আমি একটু ফন্টটা পরিবর্তন করে দিই, ফন্টটা এটা ভালো লাগতেছে না, সাপোজ দিয়ে দিলাম হচ্ছে মনসেরাট বোর্ড। এখন আসেন টাইপোগ্রাফিকে যদি আমরা ভাঙি বা টাইপোগ্রাফি নিয়ে যদি আমরা আলোচনা করি, তাইলে আমরা এখানে মূলত কয়েকটা জিনিস পাই, কয়েকটা টার্মস এর নাম শুনতে পারবো। নাম্বার 1, টাইপফেস। নাম্বার 1 কি? টাইপফেস। টাইপোগ্রাফি নিয়ে আলোচনা করলে টাইপফেসের কথা অবশ্যই এখানে উঠে আসবে। এটা হচ্ছে আমাদের টাইপোগ্রাফির খুবই গুরুত্বপূর্ণ একটা অংশ। টাইপফেস ছাড়া টাইপোগ্রাফি করা সম্ভব না। তারপর আরেকটা জিনিসও এখানে চলে আসবে, সেটা হচ্ছে ফন্ট। ফন্ট এবং এটার সাথে সাথে আরেকটা জিনিস চলে আসবে, যেটাকে আমরা বলতে পারি ফন্ট ফ্যামিলি। টাইপোগ্রাফিতে যখনই আমরা আলোচনা করব, আমাদের আসলে এই তিনটা জিনিস চলে আসবে। তিনটা জিনিস ছাড়া টাইপোগ্রাফি একেবারে অসম্পূর্ণ। প্রথমত হচ্ছে টাইপফেস, তারপর হচ্ছে ফন্ট, তারপর হচ্ছে ফন্ট ফ্যামিলি। বুঝতে পারছেন? এই তিনটা জিনিস সম্পর্কে আমাদের ক্লিয়ার একটা ধারণা থাকা লাগবে যে আসলে কোনটা কি, কোনটা কিভাবে কাজ করে। তো প্রথমত যদি আমরা একটু টাইপফেস নিয়ে আলোচনা করি যে আসলে টাইপফেস জিনিসটা কি। আমরা টাইপফেস এতদিন যাবত আসলে ব্যবহার করে আসতেছি। টাইপফেসটা হচ্ছে আমার লেখার চেহারা কিরকম হবে, লেখা দেখতে কিরকম হবে, এই জিনিসটা নির্ধারণ করে দেয় টাইপফেস। এই জিনিসটা কে নির্ধারণ করে দেয়? টাইপফেস নির্ধারণ করে দেয়। যেমন এইখানে দেখেন তো আমাদের দুইটা লেখা আছে না, দুইটার মধ্যে একই জিনিস লেখা, টাইপফেস। এখন আমি এখানে মানে কোন একটা কিছু চেঞ্জ করছি, যা কারণবশত আপনি দেখতেছেন যে উপরের লেখার স্টাইলটা একরকম, নিচের লেখার স্টাইলটা দেখতে আরেক রকম। এই যে দুইটা মানে দুই ধরনের চেহারার হয়ে গেছে, এটাই হচ্ছে মূলত টাইপফেস। মানে টাইপফেসের কারণেই কিন্তু, টাইপফেসের ভিন্নতার কারণেই কিন্তু এখানে দুইটা লেখা দেখতে এখানে ভিন্ন দেখাচ্ছে। যদি আমি একটু সহজভাবে এক্সাম্পল দেই, আমাদের পৃথিবীর মধ্যে অসংখ্য লোক আছে না, অনেক মানুষ আছে, কিন্তু দেখবেন এখানে আপনি যখন কন্টিনেন্ট ওয়াইজ চিন্তা করবেন, এক একটা কন্টিনেন্টের লোকের চেহারা বৈশিষ্ট্য আরেকটা কন্টিনেন্টের লোকদের চেহারা বা বৈশিষ্ট্যের সাথে মিলে না। আপনি যদি ইউরোপিয়ান কান্ট্রিগুলোর মধ্যে যান, ওইখানে লোকদের চেহারা বৈশিষ্ট্য গঠন একরকম, তাই তো? আমাদের এশিয়ার মধ্যে আরেক রকম, আফ্রিকার মধ্যে আরেক রকম,
আপনি যদি বাংলাদেশের মধ্যে এখানে দেখেন যে কোন একজন ব্যক্তি অনেক লম্বা, স্কিন টোন কালো, আপনি দেখে বুঝে নিবেন যে উনি মূলত হয়তো বা আফ্রিকা থেকে আসছেন, তাই তো? যদি স্কিন টোন যদি অনেক সাদা থাকে, বোঝা যায় যে ওরা ইউরোপ থেকে আসছে। আমাদেরকে আসলে মানে যে কেউ দেখে চিনে ফেলবে যে আমরা মূলত এশিয়া থেকে আসতেছি, তাই তো? আমাদের কিছু আসলে বৈশিষ্ট্য থাকে, এলাকার কিছু বৈশিষ্ট্য থাকে। তো এই বিষয়গুলাই হচ্ছে বেসিক্যালি বলতে পারেন লেখালেখির ক্ষেত্রে টাইপ ফেস। এগুলো লেখালেখির ক্ষেত্রে কি টাইপ ফেস, মানে টাইপ ফেসের উপর ভিত্তি করে আমার লেখাগুলার বৈশিষ্ট্য, চেহারা কিন্তু পরিবর্তন হয়ে যাবে। তো টাইপ ফেসের মধ্যে আসলে এখানে কয়েকটা নির্দিষ্ট টাইপ ফেস পাওয়া যায়। টাইপ ফেস আবার অগণিত, অসংখ্য না, কিন্তু আপনি টাইপ ফেসকে যদি ভাঙেন, টোটাল কিন্তু 4 ধরনের টাইপ ফেস পাবেন। কত ধরনের টাইপ ফেস পাবেন? টোটাল 4 ধরনের টাইপ ফেস আসলে পাওয়া যায়। নাম্বার 1, শরীফ। নাম্বার 1 কি? শরীফ। নাম্বার 2, সেন শরীফ। নাম্বার 1 শরীফ, নাম্বার 2 হচ্ছে সেন শরীফ। ঠিক আছে? শরীফ, সেন শরীফ। নাম্বার 3 হচ্ছে স্ক্রিপ্ট। নাম্বার 3 কি? স্ক্রিপ্ট। এবং নাম্বার 4 হচ্ছে ডিসপ্লে। নাম্বার 4 কি? ডিসপ্লে। বেসিক্যালি এই 4 ধরনের টাইপ ফেস আপনি কিন্তু পাবেন। মানে আমরা যত লেখালেখির কাজ করব, মোটামুটি সব লেখাগুলো আসলে আমাদের এই 4টা টাইপ ফেসের ভিতরে পড়বে। এখন স্যার একটা কোয়েশ্চন আমার মাথায় আছে, আমি কিভাবে স্যার বুঝতে পারবো যে কোন লেখাটা কোন টাইপ ফেসের অংশ? আফ্রিকান লোকদেরকে তো চেনার উপায় আছে, যে ওদেরকে দেখলে চেনা যায়, কালো এবং বেশি মানে লম্বা থাকবে ওরা। এশিয়ান লোকদের চেনার উপায় আছে। ঠিক একইভাবে এখানে প্রত্যেকটা টাইপ ফেসের চেনার কিছু উপায় আছে, প্রত্যেকটা টাইপ ফেসের নির্দিষ্ট কিছু বৈশিষ্ট্য আছে। তো চলেন আমরা একটু বৈশিষ্ট্যগুলা দেখি। প্রথমত আসেন শরীফের ক্ষেত্রে। শরীফ লেখাগুলা চেনার উপায় হচ্ছে, আপনি যে লেখাগুলার ক্ষেত্রে দেখতে পারবেন যে লেখাগুলার ক্ষেত্রে অতিরিক্ত মাত্রা আছে। শরীফ হচ্ছে ল্যাটিন ভাষা, যেটার অবৈধানিক অর্থ হচ্ছে বা যেটা অর্থ হচ্ছে মূলত এখানে অতিরিক্ত অংশ। অর্থ কি? অতিরিক্ত অংশ। যেমন SER, এই যে প্রত্যেকটা লেটার দেখতে পারতেছেন, শেষের দিকে দেখবেন এখানে অতিরিক্ত কিছু মাত্রা আছে। এস এর ক্ষেত্রে এই যে এখানে অতিরিক্ত মাত্রা আছে না, সিংহের মতো। এই যে আর এর ক্ষেত্রে এই যে এখানে দেখতে পারতেছি অতিরিক্ত মাত্রা আছে, এই যে অতিরিক্ত অংশ আছে। এই অতিরিক্ত অংশ থাকার কারণে কিন্তু এগুলাকে বলা হয় শরীফ ফন্ট বা শরীফ টাইপ ফেস। কি বলা হয়? শরীফ টাইপ ফেস বলা হয় এগুলাকে। তো আমরা যদি কোনো লেখার মধ্যে দেখতে পাই এভাবে অতিরিক্ত মাত্রা আছে, এটা হচ্ছে শরীফ টাইপ ফেস। আর সেন শরীফ মানে হচ্ছে অতিরিক্ত অংশবিহীন। সেন মানে হচ্ছে বিহীন, শরীফ মানে হচ্ছে অতিরিক্ত অংশ। তো আমাদের এই যে লেখাটা আমরা দেখতে পারতেছি, এটা কিন্তু অলরেডি আমাদের সেন শরীফ টাইপ ফেসের ভিতরেই পড়ে, কারণ এই লেটারগুলোর কোনো জায়গায় কিন্তু অতিরিক্ত অংশ নাই। এই যে এস এর ক্ষেত্রে দেখেন বা এখানে এন বা যে কোনো কিছুর ক্ষেত্রে দেখেন, এখানে কিন্তু আমাদের এটার মতো কোনো অতিরিক্ত অংশ আছে? কোনো জায়গায় কোনো অতিরিক্ত অংশ নাই, যার জন্য এই ধরনের লেখাকে বলা হয় কি? সেন শরীফ টাইপ ফেস। আর যদি স্ক্রিপ্টের ক্ষেত্রে আসি, স্ক্রিপ্টটা চেনা অনেক ইজি। মানে আপনি যখন দেখতে পারবেন কোথাও এইভাবে এই টাইপের সিগনেচার টাইপের লেখা আছে, দেখতে টানা হাতের লেখার মতো, দেখতে কিরকম? টানা হাতের লেখার মতো, হ্যান্ডরাইটিং এর মতো, এই টাইপের লেখাকে আমরা বলতে পারি হচ্ছে বেসিক্যালি স্ক্রিপ্ট টাইপ ফেস। কি বলতে পারি? স্ক্রিপ্ট টাইপ ফেস বলতে পারি, মানে টানা হাতের লেখার মতো জিনিসটা থাকবে। আবার
এখানে ডিসপ্লে যেটা, ডিসপ্লেটার ক্ষেত্রে আসলে এটা কোনো নির্দিষ্ট বৈশিষ্ট্য নাই। ডিসপ্লের নির্দিষ্ট বৈশিষ্ট্য মানে এখানে যদি বৈশিষ্ট্যের কথা বলি, এটার বৈশিষ্ট্য হচ্ছে এটা লোকদেরকে ওর দিকে আকর্ষিত করবে। লোকদেরকে কি করবে? ওর দিকে আকর্ষিত করবে। ওইটা হচ্ছে ডিসপ্লে টাইপফেসের বৈশিষ্ট্য। যেমন আপনি যদি একটু দেখেন এই 4টা লেখার মধ্যে আপনার নজরটা কোন দিকে যাচ্ছে? অবশ্য ডিসপ্লের দিকে যাচ্ছে, কারণ এটা একটু বেশি মোটা, এটা একটু মূলত এখানে একটু বোল্ড, এটা একটু অন্যরকম, নর্মালের তুলনায় একটু অন্যরকম। এই টাইপের যে লেখাগুলো আছে এগুলো হচ্ছে কি ডিসপ্লে টাইপফেসের অংশ, ঠিক আছে? এই যে, তো আমরা আসলে এইভাবে এই বৈশিষ্ট্যগুলোর কথা যদি মাথায় রাখি, তাহলে আমি আসলে যে কোনো লেখাকে চিনতে পারবো যে এটা কোন টাইপফেসের আসলে এখানে অংশ। বুঝতে পারছেন? তো এই বিষয়টা মাথায় রেখে আপনারা মূলত টাইপফেস চিনতে পারবেন না, চেনা যাবে না। আচ্ছা, এখন আরেকটা বিষয়, আমরা যদি টাইপফেসের কথা বলি, প্রত্যেকটা টাইপফেসের ভিতরে কিন্তু এখানে আরো অনেকগুলা পার্ট আছে। যেমন মহাদেশের ভিতরে কিন্তু অনেকগুলা দেশ থাকে, দেশ থাকে না? দেশের ভিতরে মূলত লোকের পরিবার থাকে, পরিবার থাকে না? আমরা তো একা একা বাস করি না, পরিবারের সাথে বাস করি, তাই তো? কিছু কিছু পরিবারের বংশের নাম থাকে, বংশের নাম থাকে না? খান বংশ, চৌধুরী বংশ থাকে না? তো এখানে আমাদের টাইপফেসের ভিতরে ফন্টের পরিবার থাকে, ফন্টের পরিবার থাকে, মানে অনেকগুলা ফন্টের পরিবার মিলে একটা টাইপফেস গঠন হয়। তো আসলে ওই ফন্ট পরিবারকে বলা হয় ফন্ট ফ্যামিলি। আসলে কি বলা হয়? ফন্ট ফ্যামিলি। আপনি যদি এইখানে কোন একটা লেখা বাছাই করেন, আমি এখান থেকে লেখা বাছাই করলাম, সাপোজ ফন্ট ফ্যামিলিটা নিয়ে আসি, এটা। এখন দেখেন আমি আসলে এই যে এই জায়গায় এটাকে বলা হয় সেট দ্য ফন্ট ফ্যামিলি। কি বলা হয়? আমি এই জায়গা থেকে আসলে ফন্টের পরিবার বাছাই করতেছি। কি বাছাই করতেছি? এখানে এগুলো হচ্ছে ফন্টের পরিবার। আর আপনি এখানে যদি দেখেন যে এখানে অসংখ্য পরিবার আছে, এখানে আসলে সেরিফ, সেন্স সেরিফ, ডিসপ্লে, স্ক্রিপ্ট সবগুলো একটা মিক্সচার দেখতে পারতেছি আমরা, সবগুলা মিক্স করে দিয়ে দিছে আমাদেরকে। তো স্যার আমি তো স্যার শুধু সেরিফ টাইপফেস চাচ্ছি, বা আমি শুধু এখানে সেন্স সেরিফ টাইপফেসের ফন্ট ফ্যামিলি গুলা চাচ্ছি, কি করব? আপনি যদি সুন্দর করে এগুলো আলাদা করতে চান, এখানে ফিল্টারিং পাবেন, দেখা যাচ্ছে অনেকগুলো ফিল্টারিং আছে না? তো এখানে প্রথম যেটা, এটা হচ্ছে সেন্স সেরিফ, ঠিক আছে? এই প্রথমটা এবং এইটা, এই দুইটা হচ্ছে সেন্স সেরিফ টাইপফেস। আমি যদি এটার মধ্যে ক্লিক করি, আমার এখানে যত লেখা দেখাবে সবগুলাই থাকবে সেন্স সেরিফ। এইটা এবং এইটা, এই দুইটা হচ্ছে মূলত সেরিফ। এই দুইটা কি? তো আমি যদি সেরিফ দিয়ে এখানে লেখাগুলো বাছাই করি, এখানে যে কয়েকটা লেখা থাকবে সবগুলো থাকবে কি? সেরিফ। আবার যদি এইখান থেকে আমরা যদি এইটা বা এইটা বাছাই করি, তাহলে এগুলা থাকবে স্ক্রিপ্ট। কি থাকবে? এই যে টানা হাতের লেখার মতো জিনিসটা না, হাতের লেখার মতো জিনিসটা চলে আসতেছে। আবার যদি এখান থেকে এসে আমরা যদি এইটা বা এখান থেকে এইটা বাছাই করি, তাহলে এটা হয়ে যাবে ডিসপ্লে। কি হয়ে যাবে? এগুলো কিন্তু ডিসপ্লে টাইপফেসের ভিতরে পড়বে। তখন আমাদের আসলে লেখাটা দেখবেন যে এখানে একটু বেশি আকর্ষণীয় লাগতেছে। বোঝা গেছে বিষয়টা? এইভাবে আমরা ফিল্টার আউট করে মূলত আলাদা আলাদা এখানে টাইপফেস মূলত দিতে পারবো না। আর আরেকটা বিষয় মনে রাখবেন, সাপোজ আপনি এখানে ব্যবহার করছেন ডিসপ্লে টাইপফেস, ফিল্টারের মধ্যে কি অ্যাপ্লাই করছেন? ডিসপ্লে ব্যবহার করছেন। আর আপনি কোন একটা এখানে সেন্স সেরিফ ফন্ট ফ্যামিলি ডাউনলোড করছেন অনলাইন থেকে, সাপোজ মনসেরাট, ঠিক আছে? এটা লিখতেছেন এখানে, কিন্তু এটা আসতেছে না। আপনি ডাউনলোড দিয়েছেন ঠিকই, ইনস্টল করছেন ঠিকই, কিন্তু এটা দেখাচ্ছে না। রিজন হচ্ছে আপনার এখানে এই যে ফিল্টারটা অ্যাপ্লাই করার কারণে। তো আমরা যখন কোনো কিছু লেখে সার্চ করব, এখানে অবশ্য ফিল্টারগুলো কি করে দিব? ক্লিয়ার করে দিব। ক্লিয়ার করে এখন যদি লেখার চেষ্টা করেন, যেমন ধরেন এখন আমি জিনিসটা দিলাম হচ্ছে মনসেরাট, এই যে দেখেন মনসেরাট ফ্যামিলি চলে আসছে না এখানে? মনসেরাট ফন্ট ফ্যামিলি কিন্তু এখান থেকে চলে আসতেছে। বুঝতে পারছেন? আমরা এইভাবে এই কাজগুলো করতে পারবো। আচ্ছা, একটা বিষয় আপনাদেরকে একটু বলে দেই যে আমরা কোথায় কোন লেখাগুলো ব্যবহার করতে পারবো, কোথায় কোন লেখাগুলো ব্যবহার করতে পারবো না। আমরা কখনো
মানে বেশি বেশি লেখা যে জায়গায় আছে, যেমন এখানে দেখেন তো অনেকগুলা লেখা আছে না, এই টাইপের লেখার ক্ষেত্রে কখনো আমরা আসলে এখানে স্ক্রিপ্ট ফন্ট মানে স্ক্রিপ্ট টাইপফেস বা ডিসপ্লে টাইপফেস ব্যবহার করব না। যেমন বর্তমানে আমাদের যে লেখাগুলো আমরা দেখতে পারতেছি, এটা কোন টাইপফেসের লেখা? শেরিফ নাকি সেন্ট শেরিফ? সেন্ট শেরিফ, কারণ এখানে কোনো প্রকার অতিরিক্ত অংশ নাই। এখন দেখেন এই লেখাটা খুবই সুন্দর করে পড়া যাচ্ছে না? এটা যদি আমি এখানে শেরিফ দেই, শেরিফ দিলেও পড়া যাবে। শেরিফটাও কিন্তু এক সময় পত্রিকার মধ্যে বা এই টাইপের লেখার মধ্যে কিন্তু ব্যবহার করা হইতো, যেখানে বেশি প্যারাগ্রাফ আকারে লেখা ছিল। এটা আগের জমানায় ব্যবহার করা হইতো, এখন আসলে এটা তেমন একটা বেশি ব্যবহার করা হয় না। কিন্তু হ্যাঁ, গ্রামার ওই সেকেন্ড পেপার, ইংলিশ সেকেন্ড পেপার বইয়ের মধ্যে পেলেও পেতে পারেন, বিভিন্ন নিউজ পেপারে পাবেন। আবার ওই পুরাতন নিউজ পেপার যেগুলো আছে, পুরাতন বলতে ওই যে ডেইলি স্টার, এগুলোর মধ্যেও পাবেন। তবে এটার ব্যবহার আসলে বর্তমানে খুবই কমে গেছে, এটা প্রচলন এত বেশি কিন্তু নাই। তো এই টাইপের লেখাগুলো যদি আমরা কখনো আমাদের ডিজাইনটাকে পুরাতন একটা ভাইব দিতে চাই, সেক্ষেত্রে আসলে আমরা এই টাইপের টাইপফেস ব্যবহার করতে পারি। আবার এখনকার যে ডিজাইনগুলো হয়, আমরা ইউটিউব, ফেসবুক যত জায়গায় যাই না কেন, সব জায়গায় দেখতে পারবেন লেখাগুলা যেগুলো ব্যবহার করা হয় সেটা হচ্ছে সেন্ট শেরিফ। কোন ধরনের লেখা ব্যবহার করা হয়? সেন্ট শেরিফ লেখাই কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে ব্যবহার করা হয়, কারণ এটা মডার্ন এবং এটা রিডেবল, খুব ইজিলি কিন্তু পড়াশোনা করা যায় এটা দিয়ে। এখন কেন স্যার আমরা স্ক্রিপ্ট বা কেন স্যার ডিসপ্লে ফন্ট ব্যবহার করব না বা ডিসপ্লে টাইপফেস ব্যবহার করব না? রিজন একটাই, এটা তাবিজ হয়ে যাবে। কিসের মতো লাগবে? আমি যদি এটা আপনাকে পড়তে দেই, আপনি কি এটা পড়তে পারবেন? ভালো করে পড়া যাবে না। যার জন্য এখান থেকে আপনি কখনো অতিরিক্ত মানে বেশি বেশি লেখার ক্ষেত্রে এখানে আমাদের স্ক্রিপ্ট টাইপফেস বা ডিসপ্লে টাইপফেস ব্যবহার করবেন না। বলতে পারেন স্যার ডিসপ্লে টাইপফেস তো স্যার এটা পড়া যাচ্ছে না, কিন্তু এটা পড়তে আমরা স্বাচ্ছন্দ্য বোধ করব না। এটা পড়তে গেলে আমাদের আসলে একটা ভারী ভারী ফিল আসবে চোখের মধ্যে, একটু ভারী লাগতেছে না পড়তে? কিন্তু এরকম যদি থাকে তখন জিনিসটা পড়তে আসলে নরমাল লাগে। এই যে এখন নরমাল লাগতেছে না? এটা একটু যদি চিকন করে দেই আরো নরমাল লাগবে। বোঝা গেছে বিষয়টা? তো আমরা আসলে অবশ্য এই কয়েকটা জিনিস মাথায় রাখবো যে আসলে আমরা কখন কোন জায়গায় জিনিসটা ব্যবহার করব। স্যার স্ক্রিপ্টের ক্ষেত্রে স্যার এটা কখন ব্যবহার করতে পারি? তাইলে স্ক্রিপ্ট লেখাগুলা সব জায়গায় ব্যবহার করা হয় না, এটা ব্যবহার করা হয় ম্যাক্সিমাম ক্ষেত্রে ডেকোরেটিভ কোন একটা কিছু তৈরি করার জন্য। যেমন ধরেন আপনি কোন একটা ওয়েডিং কার্ড তৈরি করবেন, ওইখানে যত লেখা দেখতে পারবেন সবগুলা আসলে দেখতে পারবেন একটু টানা হাতের লেখার মতো থাকে। আপনি সার্টিফিকেট তৈরি করবেন, সার্টিফিকেটের মধ্যে লেখাগুলো থাকে না, এগুলোর ক্ষেত্রে দেখতে পাবেন যে একটু টানা হাতের লেখার মতো থাকে। ওই টাইপের আরো অনেকগুলো ডিজাইন আছে যেগুলোর ক্ষেত্রে আসলে এই স্ক্রিপ্ট ফন্টগুলো ব্যবহার করা হয়। ডিসপ্লে ফন্টটা ব্যবহার করা হয় বা ডিসপ্লে টাইপফেসটা ব্যবহার করা হয় বিভিন্ন হেডলাইনের জন্য, যেটা আসলে লোকেদের আকর্ষণ ওর দিকে নিয়ে যাবে। বিশেষ করে বিভিন্ন মুভি পোস্টারের ক্ষেত্রে এই টাইপের ডিসপ্লে টাইপফেসগুলো ব্যবহার করা হয়। তো এগুলা গেল আসলে টাইপফেস। আর ফন্ট ফ্যামিলি, ফন্ট ফ্যামিলি বলতে যেটা আমরা বুঝি সেটা হচ্ছে ফন্টের পরিবার। এখন পরিবারের ভিতরে সদস্য তো অবশ্যই থাকবে, সদস্য থাকবে না? যেমন আমাদের এখানে আমরা যে এই যে পরিবারটা দেখতে পারতেছি, এটার নামটা কি? মনসেরাট। এই পরিবারের নাম কি? ফন্ট ফ্যামিলির নাম হচ্ছে মনসেরাট ফন্ট ফ্যামিলি। আর এই ফন্ট ফ্যামিলি মূলত কোন টাইপফেস থেকে বিলং করে? কোন টাইপফেস? সেন্ট শেরিফ টাইপফেস থেকে এই ফন্টের পরিবার বিলং করে। কিন্তু এই ফন্টের পরিবারের ভিতরে দেখতে পারবেন বিভিন্ন স্টাইল আছে। আমাদের পরিবারের মধ্যে লোকেদের ক্ষেত্রে থাকে না, কেউ একজন একটু মোটা, কেউ একজন একটু চিকন, কেউ একজন একটু মূলত এখানে ঘাড়তেরা থাকেন, তারপর হচ্ছে কেউ একজন একটু কালো থাকেন, কেউ একজন একটু সাদা থাকেন। হয় না? পরিবারের সবাই তো দেখতে সমান না, একই রকম না।
চেহারার মধ্যে, অ্যাপিয়ারেন্সের মধ্যে ভিন্নতা থাকে। এখানে দেখতে পারতেছি আমাদের সবগুলা লেখা অনেক কাছাকাছি, দেখতেও কাছাকাছি, স্টাইলও সেম, কিন্তু এখানে অল্প কিছু মূলত চেঞ্জেস আছে। এই যে এখানে অল্প অল্প চেঞ্জেস আছে না, চিকন, বাঁকানো, মোটা, এগুলাই হচ্ছে মূলত ফন্ট ফ্যামিলির বিভিন্ন স্টাইল। আর এই প্রত্যেকটা স্টাইলকে বলতে পারি আমরা এক একটা ফন্ট। কি বলতে পারি? প্রত্যেকটা স্টাইলকে বলতে পারি এক একটা ফন্ট, ওই পরিবারের সদস্য। বোঝা গেছে বিষয়টা? এই তিনটা বিষয়, এই যে টাইপফেস, ফন্ট ফ্যামিলি, ফন্ট, এই তিনটা বিষয় যদি আমরা বুঝে নিতে পারি তাহলে আসলে আমাদের লেখালেখির কাজ করাটা এখন থেকে আরো ইজি হবে। যেমন আপনারা একটা কাজ করবেন এখন, সেটা হচ্ছে যে আপনারা বাসায় গিয়ে, আমরা যে চারটা টাইপফেসের কথা বলছি, এই চারটা টাইপফেস তো আমাদের ডিজাইন করার জন্য লাগবে না? আপনি চলে যাবেন গুগলে যাওয়ার পর এইখান থেকে লেখে সার্চ করবেন হচ্ছে গুগল ফন্ট। কি লেখে সার্চ করবেন? গুগল ফন্ট। এই যে বিভিন্ন ধরনের আসলে এখানে আমরা ওয়েবসাইট এখানে পাবো, অনেকগুলো ওয়েবসাইট। প্রথমটার মধ্যে ক্লিক করব। এখন এখানে দেখেন বিভিন্ন টাইপফেসের কিন্তু লেখা চলে আসবে, বিভিন্ন টাইপফেসের লেখা চলে আসতেছে না? আমি সবগুলা ডাউনলোড করব না, আসলে আমি ফিল্টারিং করে প্রথম দিকে শেরিফ, তারপরে সেন্স শেরিফ, তারপর স্ক্রিপ্ট, তারপর ডিসপ্লে, টোটাল সব মিলায় 100টা। কয়টা? 100টা ফন্ট ডাউনলোড করব। মানে চারটা টাইপফেস থেকে প্রত্যেকটা থেকে 25টা করে। কটা করে? স্যার কিভাবে স্যার আলাদা করব? আলাদা করার জন্য এখানে কিন্তু আমাদের ফিল্টার আছে, ঠিক আছে? ফিলিংস এর উপর বেস করে আমরা কিন্তু ফন্ট ডাউনলোড করতে পারবো, দেখার উপর বেস করে কিন্তু ফন্ট ডাউনলোড করতে পারবো। আবার এখানে আমাদের ক্যাটাগরির উপর, যেমন ধরেন এই যে শেরিফ, আপনি যদি অল এর মধ্যে ক্লিক করেন তাহলে যত ধরনের শেরিফ টাইপফেস আছে সবগুলা দেখাবে। আবার এগুলা ডাউনলোড করার পর কিন্তু তুলে দিবেন। ডাউনলোড করা তো আমরা পারি না? এই ক্লিক করে ভিতরে গিয়ে এই যে আমাদের এখানে পরিবারের নাম হচ্ছে নটো শেরিফ। হ্যাঁ, এখন এই যে এখান থেকে পরিবারের ভিতরে আপনি যদি দেখতে চান সদস্য কয়জন, এই যে এখানে মূলত সদস্য দেখাচ্ছে, ঠিক আছে? 1 জন 2 জন 3 জন, অনেক সদস্য আছে এখানে। মানে পরিবারটা অনেক বড়, বংশটা অনেক বড়। গেট ফন্টের মধ্যে ক্লিক করলেন, তারপর এখান থেকে ডাউনলোডের মধ্যে ক্লিক করলেন, দেখবেন পুরো পরিবার সহ আমরা কি করে ফেলছি, জিনিসটাকে ডাউনলোড করে ফেলছি। এই যে ডাউনলোড হয়ে গেছে। তারপর বিষয়টা সিম্পল, আমরা এটাকে এক্সপান্ড করব। এখান থেকে এই যে এক্সট্রাক্ট ভিতরে যাবেন। তো স্যার পুরো পরিবার তো আসে নাই, এখানে যাদেরকে দেখাচ্ছে ওরা হচ্ছে পরিবারের বড় মানুষ, ঠিক আছে? আমরা স্ট্যাটিকের ভিতরে যাব, দেখবেন সব সদস্যকে এখানে দেখাচ্ছে। আমরা সিলেকশন করব, রাইট ক্লিক করব, ইনস্টল। 72 জন সদস্য, বুঝতে পারছেন? তো এইভাবে আমরা ফন্টগুলো ডাউনলোড করতে পারবো না, ইনস্টল করতে পারবো না? এটা করব, যেমন এইখান থেকে তো ডাউনলোড করলাম। এখন আমি শেরিফ সব ফন্টগুলো ডাউনলোড করছি, 25টা ডাউনলোড করছি স্যার। এখন স্যার আমি সেন্স শেরিফ ফন্ট খুঁজতেছি, তাহলে কি করব? তাহলে আপনি এই যে শেরিফ থেকে অলটা তুলে দিয়ে নিচের দিকে আসবেন। এখানে কিন্তু নিচের দিকে আসলে আপনি সেন্স শেরিফও পাবেন। ক্লিক করলে যে সেন্স শেরিফ যত ফন্ট আছে, যত পরিবার আছে, সব পরিবার এখানে চলে আসবে। আপনি এখান থেকে তখন একটা একটা করে 25টা ডাউনলোড করে ইনস্টল করবেন। এটা 25টার ভিতরে সীমাবদ্ধ থাকলে হবে না, আমাদেরকে আসলে যত পারি আমরা ফন্ট ডাউনলোড করে ইনস্টল করব। কারণ আমার কম্পিউটারের মধ্যে যত বেশি ফন্টের ভেরিয়েশন থাকবে, আমার ডিজাইনের ক্ষেত্রে এটা তত বেশি উপকারী হবে, তত বেশি সাহায্যকারী হবে। বুঝতে পারছেন? আমি আমার কথা যদি বলি, আমার কম্পিউটারের মধ্যে 5000-এরও বেশি ফন্ট আছে, বুঝতে পারছেন? আর এটা কিন্তু 1-2 দিনে হয় নাই, অনেক দিনে হইছে। তো এই কাজটা কিন্তু আমাকে করতে হবে। খাতা রাখবেন না, খাতা খুলেন, ক্লাস শেষ হয় নাই। বুঝতে পারছেন বিষয়টা? হোমওয়ার্কে আসতেছি। এখন হোমওয়ার্কটা বলি। জি,
হোমওয়ার্কটা হচ্ছে আমি কিছু পিকচার, কিছু না বলতে দুইটা পিকচার দিব আপনাদের ড্রাইভের মধ্যে। আপনাদেরকে ওই দুইটা পিকচারের ভিতরে যে লেখাগুলো দেওয়া থাকবে ওইগুলা হুবহু তৈরি করতে হবে। এই যে দেখতে পারতেছেন এখানে এ একটা টোটাল দুইটা নিউজ পেপারে পিকচার দেওয়া আছে। আমরা আসলে এই দুইটা পিকচার তৈরি করব হুবহু। লেখা মিলাই দিব, মেইন পয়েন্টই হচ্ছে এটা, লেখা মিলাই দিতে হবে, এখানে কালার মিলাই দিব, লেখার সাইজ মিলাই দিব। স্যার আপনি যেটা দিয়েছেন আমাদেরকে হোমওয়ার্কের জন্য, ওই যে ফন্টগুলো আছে না, এটা কি ওয়ার্ড দা ফন্টে গিয়ে খুঁজতে হবে? জি, আমি দেখা দিই একটা, তাহলে বুঝতে পারবেন। সাইলেন্ট করে দিই ভালো হবে। ঠিক আছে, তো দেখেন আমরা আসলে এখানে একটু আমাদের ওই ড্রাইভের ভিতরে গেলাম, যাওয়ার পর এখান থেকে আমরা যে কোনো একটা পিকচার ডাউনলোড করব। ঠিক আছে, যেমন এইটা নাকি এইটা, কোনটা? এটা ডাউনলোড করে দেখেন। আমাদেরকে যেটা মাথায় রাখা লাগবে, লেখাগুলো আমাদেরকে প্রপারলি মিলায় দিতে হবে। এই যে ভিতরে এই যে গ্লোব, এই যে এখানে চশমা, অনেকগুলো শেপ আছে না, এগুলো দেওয়া লাগবে না, আপনি জাস্ট শেপ তৈরি করবেন। ঠিক আছে, ভিতরে এগুলো লাগবে না। আমি এটাকে টান দিয়ে ইলাস্ট্রেটর ভিতরে নিয়ে যাব এইভাবে, এটাকে এমবেড করে দিব। ঠিক আছে, এমবেড, এগুলো একটু সরায় রাখি। আমরা মনে রাখবো পিকচার কখনো চ্যাপ্টা করব না, এটা কিন্তু মাথায় রাখবেন। শিফটে প্রেস করে সবসময় পিকচারকে বড় করবেন। স্যার মিলে নাই তো, স্যার এইদিকে তো হচ্ছে খালি, আর্টবোর্ডকে ছোট করে মিলায় দেন। আমরা চাইলে এটাকে একটু নিচের দিকে নিয়ে আসতে পারি, শিফটে প্রেস করে নিয়ে আসবো, সোজাসুজি নিচে নামবে, লক করে দিব Ctrl+2। এক এক করে আমরা এখানে শেপ গুলা তৈরি করব। শেপ আসলে এখানে তৈরি করতে আমাদের আহামরি প্রবলেম হওয়ার কথা না, এর থেকে আরো জটিল জটিল শেপ আমরা কিন্তু তৈরি করছি। কালার এখন না, কালার আমরা পরে দিব। ঠিক আছে, কালার কাজ করার শেষে, যেমন এই একটা শেপ, এদিকে আর একটা শেপ, এই দিলেন। এখানে দেখেন আমাদের কিছু শেপ আছে না, তো এগুলা এক এক করে তৈরি করবেন। রেক্টেঙ্গেল তো দিতে পারবো, এটা তো আহামরি কোনো কিছু না। স্যার এটা কিভাবে দিব? এটা দিতে গেলে আপনি একটা কাজ করেন, সেটা হচ্ছে এই বরাবর একটা রেক্টেঙ্গেল শেপ আগে নেন। ঠিক আছে, শেপ না হয়েছে, আপনি ডিরেক্ট সিলেকশন টুলে গিয়ে পয়েন্টটাকে সিলেকশন করে ওই উপরের পয়েন্টটা একটু টান দেন এইভাবে। এটাকে কপি করেন, অল্টার প্রেস করে টান দিলে কপি হবে। এই জায়গায় একটা, আবার কপি করেন, অল্টার প্রেস করে টান দিলে এই যে কপি হবে, এই জায়গায় আরেকটা। এই দুটো শেপ সিলেকশন করেন, শেপ বিল্ডারে গিয়ে বাহিরের অতিরিক্ত অংশ ডিলিট। ঠিক আছে, তো ডিলিট করার পর দেখেন এখানে আমাদের এই শেপটা তৈরি হয়েছে না, যেমন এই শেপটা আপনি কপি করেন, অল্টার শিফট, কপি হবে, সোজা যাবে, তারপর Ctrl+D, Ctrl+D, এই যে চলে আসছে না। তারপর এটাকে নিয়ে এসে এই পয়েন্টটা টান দিয়ে মিলাই দেন, এই পয়েন্টটা টান দিয়ে মিলাই দেন, হয়ে গেছে। সেগুলো তৈরি করা যাবে না, এই যে রেক্টেঙ্গেল, তারপর এইগুলা ভিতরে এগুলা দেওয়া লাগবে না। ঠিক আছে, জাস্ট শেপ তৈরি করবেন, কিউআর কোড দেওয়া লাগবে না। আর এইখানকার শেপ গুলা একটু টান দিয়ে দিয়েন, বা এখানে একটা নর্মাল একটা রেক্টেঙ্গেল দিয়ে দিয়েন। ঠিক আছে, এই জায়গায় এইভাবে। যেটা গুরুত্বপূর্ণ, যেটা আপনাদের দেখানো লাগবে, সেটা হচ্ছে এখানে লেখা মিলানোর বিষয়টা। যে লেখাগুলো আমরা পড়তে পারতেছি
যেমন ধরেন এখানে নিউজ পেপার, কমার্শিয়াল, তারপর পেজ 1, ডেট, এগুলা, এই লেখাগুলো আমাদেরকে হুবহু ওইটার মতো করে লিখে দিতে হবে। কিভাবে স্যার হুবহু লিখবো? আপনি হোয়াট দা ফন্টে গিয়ে এটা একটা স্ক্রিনশট নেবেন, মানে প্রথমত স্ক্রিনশট নেন। আপনি সাপোজ এই লেখাটা চাচ্ছেন, মানে এই টাইপের ফন্ট আপনি চাচ্ছেন, স্ক্রিনশট নিলাম, এই যে আমাদের এইখানে জিনিসটা চলে আসতেছে, কপি করলাম, চলে যান হোয়াট দা ফন্টে, এই যে এই একই প্রসেস যেটা আপনাদেরকে আগে দেখানো হয়েছে, ফন্ট খুঁজে বের করে মিলানো। তবে আমার যতটুকু মনে হচ্ছে আপনারা আসলে এই লেখা নিয়ে চিন্তিত না, চিন্তা সব ছোট লেখা নিয়ে, তাই তো? এই যে এখানে অনেক কাছাকাছি লেখা আছে না, মিলতেছে, অনেকগুলা লেখা কিন্তু এখানে আছে। তো যেমন ধরেন এখানে এই যে আমরা ফন্টটা পাচ্ছি, এটা লিখে দেন ফন্ট ফ্রি ডাউনলোড, ঠিক আছে? অনেকগুলো সাইট আছে, আপনি এখান থেকে যে কোনো একটা সাইটের ভিতরে যান, যেমন আমরা এটার ভিতরে যেতে পারি। এটার ক্ষেত্রে একটু আমাদেরকে খুঁজে খুঁজে দেখতে হবে। একটা আছে বোল্ড, ডাউনলোড করব, ঠিক আছে? আমরা এখান থেকে ওটিএফ টিটিএফ, আচ্ছা শুধু ওটিএফ টিটিএফ ফাইল নেই, ফ্রি ডাউনলোড, ফন্ট ডাউনলোড হয়ে গেছে না? এটা আপনি ইনস্টল করবেন। আগে এক্সট্রাক্ট, ভিতরে যান, এই বোল্ড, রাইট ক্লিক করে ইনস্টল, নামই শুধু বোল্ড, নামটা দেখা লাগবে, নামের মধ্যে একটু প্রবলেম হতে পারে এখানে। দেখি টাইপ টুলে যান, ক্লিক করেন, আর এখান থেকে লিখে দেন, ঠিক আছে? আর এখান থেকে আমরা অবশ্য ফিল্টারটা ক্লিয়ার করব, বোল্ড, পুরো নামটা কি ছিল? চ্যাম্পিয়ন, দেখি ইনস্টল করা হয়েছে। এটা নামের জন্য আমি আগে থেকে আসলে গেস করছিলাম যে এখানে প্রবলেম হবে, কারণ নামই নাই, সঠিকভাবে নাম দেওয়া নাই, জাস্ট বোল্ড দেওয়া। বোল্ডের জন্য এখানে বিষয়টা হচ্ছে আসতেছে না। একটা আছে, তবে কাছাকাছি না। আচ্ছা, আমরা এখান থেকে ফিল্টারটা অ্যাপ্লাই করি। এগুলো কিন্তু আমাদের শেরিফ ক্যাটাগরির ভিতরে পড়ে, ঠিক আছে? শেরিফ ক্যাটাগরি অ্যাপ্লাই করেন, এই যে এখানে জিনিসটা চলে আসছে, এটার নাম রকওয়েল। আচ্ছা ঠিক আছে, রকওয়েল না, এটা আরেকটু ডিফারেন্ট। তো আপনি এখান থেকে জিনিসটাকে বড় করেন, ঠিক আছে? কাছাকাছি আছে, তারপর এইখান থেকে এইটাকে বসাবেন। এটা কিন্তু নিচের দিকে একটু বড় বড় না, আপনি এখান থেকে সাইজটা একটু এইখান থেকে বড় করে দিতে পারেন, আর এটাকে একটু নিচের দিকে বড় করে দেন, লম্বা করে দেন, এইভাবে সাইডের দিক দিয়ে একটু লম্বা করে দিতে পারি, বড় করে দিতে পারি। এইখানে জিনিসটা বসান, আমরা ট্র্যাকিং ভ্যালু যেটা, ওইটা একটু কি করে দিব, কমায় দিব, ঠিক আছে? যতটুকু যেমন এখানে মিলানো যায়, একেবারে যেমন ধরেন হুবহু ফন্ট আমরা পাই নাই, এখন হুবহু ফন্ট এখানে আমাদেরকে দিতেও পারে, নাও দিতে পারে। এটা কাছাকাছি পর্যায়ে গেছে না, লেখাটা স্টাইলটা কাছাকাছি আসছে না, সাইজটা মোটামুটি এখানে আমাদের ওটার মতো হচ্ছে, আমরা কালারটা দিয়ে দিব এখানে, ঠিক আছে? তারপর এটাকে বসান এখানে। এখন বাদ বাকি যেগুলা, যেমন কমার্শিয়াল, এটার ক্ষেত্রে এটা কিন্তু আমাদের শেরিফ, এগুলো কি
শরীফ। তো আপনি এখানে লেখাটা লিখে দিয়ে মিলাই দিবেন, যেটার মধ্যে আপনাদের অসুবিধা হবে সেটা হচ্ছে এই ছোট ছোট লেখা। আমি এটা দেখা দিই যে আসলে এটার ক্ষেত্রে আপনারা কি করবেন। আপনারা এই ছোট ছোট লেখার ক্ষেত্রে টেক্সট বক্স নেবেন। কি নেবেন? এই লেখাগুলো একেবারে লাইন বাই লাইন কিন্তু লিখে দেওয়া লাগবে না। আমরা এখান থেকে প্রথমত এই জিনিসটাকে রিসেট করব। এখানে ফন্টটা দিব হচ্ছে সেন্ট শেরিফ। কোন ধরনের ফন্ট? সাবুতন মনসেরাট। আচ্ছা, আসে নাই কেন? ফিল্টার অ্যাপ্লাই করা, ফিল্টার ক্লিয়ার করেন। তারপর এখান থেকে লিখে দেন মনসেরাট। সবসময় লেখাগুলো কিন্তু রেগুলার থাকে। কি থাকে? ছোট লেখা রেগুলার থাকবে। আর এটাকে আমরা সাইজ মিলাই দিব। 12 পিটি মিলতেছে না, ছোট করেন ছোট করেন ছোট করেন। যখন দেখবেন যে সাইজটা কাছাকাছি মিলে যাচ্ছে, সাইজটা কি হচ্ছে, এখান থেকে আমরা দেখে তো বুঝতে পারতেছি যে এটা মোটামুটি কি হচ্ছে, মিলতেছে, তখন আমরা এখান থেকে রাইট ক্লিক করব, ফিল উইথ প্লেস হোল্ডার টেক্সট। ঠিক আছে? আর আরেকটা বিষয় এখানে খেয়াল করতে হবে, শুধু সাইজ মিলাইলে হবে না, গ্যাপটাও মিলাতে হবে। তবে গ্যাপ আপনি প্রথম 5-6 লাইনে মিলাবেন। যেমন এখান থেকে আমি দেখতেছি এইখানের গ্যাপটা একটু নিচে থেকে নামবে, তাইলে আপনি লিটিং ভ্যালুটা একটু কি করে দিবেন, বাড়ায় দিবেন, বেশিও না কমও না। যেমন 11 এবং 12 মধ্যখানে আছে 11.5, এইভাবে। ঠিক আছে? 11.3, এই যে এইভাবে কিন্তু মিলায় দিবেন। আর এখানে আরেকটা বিষয় হচ্ছে, আমি যদি এই লেখাগুলোর দিকে তাকাই, দুই দিক সমান না, আমার এখানকার লেখা কি দুই পাশ সমান? তাইলে এইখান থেকে প্যারাগ্রাফ প্যানেল থেকে আমাকে জাস্টিফাই অ্যাপ্লাই করতে হবে। কি অ্যাপ্লাই করতে হবে? জাস্টিফাই অ্যাপ্লাই করতে হবে। আর জাস্টিফাই করার পর তো স্যার এখানে সমান হয় নাই, কারণ এখানে প্যারাগ্রাফ আলাদা আলাদা। আপনি এই প্যারাগ্রাফকে একটু কেটে দিয়ে একটা প্যারাগ্রাফে কনভার্ট করেন। এই যে একটা প্যারাগ্রাফে কনভার্ট করলে দেখবেন আমাদের ঠিকই কিন্তু এখানে জাস্টিফিকেশন হয়ে যাচ্ছে। আর এটা দেওয়ার পর আপনি এই জিনিসটাকে সুন্দর করে এই জায়গার মধ্যে বসায় দিবেন। আর কালারটা এখানে গ্রে কালার, একেবারে কালো না কিন্তু, ওই গ্রে কালার দিবেন। ঠিক আছে? আর একটা লেখা মানে এইভাবে প্যারাগ্রাফ দিয়ে দিলে দেখেন আমাদের ক্ষেত্রে যেটা হবে, আমরা এটাকে কপি করে এই জায়গায় বসায় দিব, আর অতিরিক্ত লেখাগুলা কেটে দিয়ে টেক্সট বক্সটাকে ছোট করে দিব এইভাবে। আর এই একই কাজ আমরা সব জায়গায় এখানে ছোট ছোট লেখার ক্ষেত্রে করতে পারবো না। জাস্ট আমাকে এই জিনিসটা মাথায় রাখতে হবে যাতে সাইজের ক্ষেত্রে, গ্যাপের ক্ষেত্রে একটু আমরা জিনিসটা মিল রাখি। আর মোস্ট ইম্পর্টেন্টলি, যেমন এখানে লাইন কটা, 3টা, আমি তিন লাইনই দিব। এগুলোর ক্ষেত্রে আবার লাইন মেনটেন করতে যায় না যেখানে বেশি লেখা, কিন্তু যেগুলোর মধ্যে লাইন পড়া যাচ্ছে, মানে লাইন পড়া যাচ্ছে, এখানে 3 লাইনই দিব। ঠিক আছে? এই 2 লাইন আছে, 2 লাইনই দিব। এইভাবে কিন্তু লাইন মিলাই দেবো, যেগুলোর মধ্যে লাইন গুনতে পারতেছি আমরা। দেওয়ার পর লেখাগুলো লিখি, সবগুলা শেষ হয়ে গেলে আমরা সবগুলাকে সিলেকশন করব। সিলেকশন করে এটাকে মূলত টান দিয়ে নিয়ে আসব। ঠিক আছে? আর এখান থেকে এক এক করে যদি কালার দেই, শেপ দেই, তাহলে কিন্তু আমাদের এখানে ডিজাইনটা হয়ে যাবে। যেমন এই যে শেপের কালার হচ্ছে রেড কালার দেন, এইভাবে জিনিসটা দিবেন। এই এক এক করে জিনিসপত্র দিবেন। এই যে আমাদের এখানে এই শেপ যেগুলো আছে দিবেন। স্যার এটা কিভাবে দিব? এল লেটারটা, এই যে শেপটা চতুর্দিকে চলে গেছে, মূলত লেখাগুলো চতুর্দিকে চলে গেছে, আজকে দেখাইছি না, টেক্সট র‍্যাপ মনে আছে? এটা ব্যবহার করবেন। ঠিক আছে? 2টা দিছি, 2টাই করবেন। এটা হচ্ছে আপনাদের আজকের ক্লাসের হোমওয়ার্ক। আর এটা পিকচার সেভ করবেন। পিকচার সেভ করে আপনারা পিকচারের ফাইলটা মূলত আপনাদের গ্রুপের মধ্যে জমা দিবেন। বুঝা গেছে? একটু সময় দিয়ে কাজ করবেন। যদি এই জিনিসটা সময় না দেন সুন্দর হবে না, আবার কিন্তু কষ্ট করে এটা করা লাগতে পারে। ঠিক আছে? তাই এখন ভালো করে সময় দেন। বুঝা গেছে? ঠিক আছে। কাজ করতে করতে বন্ধ হয়ে যায়? কনফিগারেশন কেমন? তাহলে ওটা একটু আমাকে দিয়েন। ঠিক আছে? কনফিগারেশন দেখে বলতে হবে।